হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আমি যে স্ক্রিন শেয়ারের বিষয়টা একটু এখন দেখছি আরকি। সবাইকে আসসালামু আলাইকুম। খুব ভালো লাগছে অল্প সময়ের মধ্যে সব যুদ্ধের চেহারা। আর সবচেয়ে বড় কথা আমি সবসময় বলি যে আমরা যারা ইয়াং আছি তারাই কিন্তু একটা সময় দেশকে এগিয়ে নিয়ে যাব এবং আমাদের সুস্থতা এবং ভালো থাকা সবকিছুই কিন্তু আসলে সব সব বয়সেই আমরা এই জিনিসটাকে এক্সপেক্ট করি। কিন্তু আসলে কিভাবে কি করব না করব, হ্যাঁ, সেই বিষয়টা আমরা কিন্তু একটু যেহেতু বেসিক আমরা সারাদিনই খাবার খাই, ছোটবেলা থেকে বড়ই হয়েছি খাবার খেয়ে। তো এটা খুব সাধারণ একটা বিষয়। ফুড এবং নিউট্রিশন যখন আসে তখন আমরা মনে করি যে আচ্ছা আমি তো খাবার খাচ্ছি, এটা নিয়ে আর নতুন করে ভাববার কি আছে? বাট নাওএডেজ আমরা দেখছি যে আসলে আমাদের অনেক ধরনের ফিজিক্যাল কন্ডিশন এবং আমাদের এনভায়রনমেন্টাল চেঞ্জ এর সাথে সাথে আমাদের কিন্তু অনেক ধরনের আম অসুখের সাথে আমরা ইন্ট্রোডিউস হচ্ছি নতুন, নতুন ডিজিজ এর সাথে। তো সেখান থেকে আমাদের আসলে দেখা যাচ্ছে যে আমরা যেমন কোভিড পার করলাম, এই যে একটা স্টেজ আমাদের লাইফে আমরা কিন্তু কখনোই ভাবতে পারিনি যে এরকম একটা স্টেজ আমাদের লাইফে আসতে পারে সময়। তো আমরা জানি না যে সামনে আর কি ধরনের আমাদের সময় আসবে। তো ওই সময় কিন্তু আমরা বুঝতে পেরেছি যে খাদ্য কিভাবে আমাদের শরীরে আসলে খুব ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে। তো আমি কি স্ক্রিন শেয়ার করছি, আপনি কি দেখতে পাচ্ছেন? ওকে, ঠিক আছে। তো মেইনলি হচ্ছে আমি যেটা আজকে শেয়ার করব আপনাদের সাথে সেটা হচ্ছে আমরা কিভাবে খাবারটাকে আসলে আমাদের লাইফে মেডিসিন হিসেবে নেব। কারণ এটা খুব অবাক লাগবে আপনাদের কাছে শুনতে। সেটা হচ্ছে গিয়ে খাবার কিভাবে মেডিসিন হয়। মেডিসিন তো মেডিসিন, আমরা জানি যে অসুস্থ হলে আমরা মেডিসিন নেই। কিন্তু খাবারটাকে কিভাবে মেডিসিন নেব? এখন অ্যাডভান্স আমাদের লাইফে আমরা যখন পড়াশোনা করেছি টেকনোলজির উপরে তখন আমরা দেখি যে আসলে আমাদের শরীরটা আসলে কি? আমাদের শরীরটা হচ্ছে গিয়ে এমন একটা আ উম বলবো যে যদি আমি একটু একটা ইসের সাথে তুলনা করি যে একটা গাড়ি, ঠিক আছে? তো সেই গাড়িটা চলতে হলে আমাদের কি লাগে? ফুয়েল লাগে। বাট এই যে ফুয়েলটা, সেই ফুয়েলটা আপনি একেক গাড়ি, কোন গাড়ি সিএনজি তে চলে, কোন গাড়ি হচ্ছে গিয়ে আ আ অকটেন এ চলে, কোনটা পেট্রোলে চলে। বাট আপনি যেটা সিএনজি তে চলে সেটাকে যদি আপনি পেট্রোল দেন, যেটা পেট্রোলে চলে সেটাকে যদি অকটেন দেন তাহলে কি হবে? গাড়িটা মেবি চলবে বাট এটার longevity টা কমে যাবে। এবং একটা সময় দেখা যাবে যে এটাকে আর খুব বেশি দিন টেনে নেওয়া যাচ্ছে না। তো আমাদের বডিটাও কিন্তু এই লাইক এ কার, এবং আমাদের এই বডিটাকে সামনে এগিয়ে নিয়ে যেতে হলে কাজকর্মক্ষম রাখতে হলে, অ্যাক্টিভ রাখতে হলে আমাদের যেটা ফুয়েল দিতে হয় সেটা হচ্ছে একমাত্র ফুয়েল হচ্ছে কিন্তু খাবার। এবং এই খাবারটা আমরা হচ্ছে গিয়ে তখনই আ বডিটাকে ভালো রাখতে পারি যখন আসলে সঠিক খাবারটা আমরা দেই। আমরা কিন্তু বেঁচে থাকতে হলে যেকোনো কিছু অনেক কিছু খেয়েই কিন্তু বেঁচে থাকতে পারি। কিন্তু সুস্থ থাকতে হলে কিন্তু সঠিক খাদ্য নির্বাচন করা খুব জরুরি। প্রত্যেকটা বয়সের জন্য কিন্তু নির্দিষ্ট খাবার আছে এবং হচ্ছে নির্দিষ্ট পরিমাণ আছে। তো সেটা যদি না হয় তাহলেই দেখা যাচ্ছে যে হিতে বিপরীত হয়। সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন যে এখনকার পত্রিকা এবং নিউজে যদি আপনারা একটু সচেতন হন, দেখবেন ২৫ বছর বয়সীদের নিচে মানুষের স্ট্রোক করার হার অনেক বেড়ে গেছে। ফ্যাটি লিভারের হার বাংলাদেশে অনেক বেশি। তো এই যে ডায়াবেটিস হওয়া, টাইপ 2 ডায়াবেটিস যে হচ্ছে সেটাও কিন্তু একটা সময় আমরা ভাবতাম ৪০-৫০ এর পরে যখন বয়স হয় তখন তাদের এটা আক্রান্ত হবার চান্স বেশি। হাইপার টেনশন যে আছে, আমাদের বলি প্রেশারের সমস্যা, সেটাও কিন্তু একটা সময় আমরা বলতাম যে একটা বয়সের পর সেটা হওয়ার চান্স থাকে। কিন্তু এখনকার দিনে আমরা দেখছি যে না, সেটাও কিন্তু কম বয়সীদের মধ্যে, অ্যাডোলেসেন্স এর মধ্যে এবং হচ্ছে গিয়ে আপনারা যারা এজে আছেন এই এজের মধ্যে কিন্তু অনেক বেশি। এবং এই যে নন কমিউনিকেবল ডিজিজ গুলো, মজার ব্যাপার হচ্ছে এটা কিন্তু একদিনে হচ্ছে না। একদিনের ফুড হ্যাবিট এর হেলথ এর কিন্তু এটা হচ্ছে না। এটা কিন্তু দীর্ঘদিন ধরে
আমাদের বডিতে আস্তে, আস্তে করে বাসা বাঁধে। তো এটা কিওরও করতে হবে আমাদের লাইফস্টাইল মডিফিকেশন এর মাধ্যমে। তো আজকের টপিকটা আমি রেখেছি হেলথি ডায়েট ফর লাইফ। মানে কি যে আমাদের লাইফে আসলে হেলথি ডায়েটটা কি হওয়া উচিত। তো প্রথমে যদি আমি দেখি যে হোয়াট ইজ নিউট্রিশন, আমি পুষ্টির কথা বলছি যে খাবার তো আমরা সবসময় খাই। কিন্তু এই যে খাবারটা খাচ্ছি, এই খাবারটা খাওয়ার সময় আসলে আমাদের বডিতে কি কাজ করে? ফুড হচ্ছে খাদ্য, এবং এই খাদ্যগুলো কিছু নিউট্রিয়েন্টের সমন্বয় হচ্ছে কি এই খাদ্যগুলো হচ্ছে। তো এই নিউট্রিয়েন্টটা আমাদের ভেঙে ভেঙে শরীরে একটা প্রক্রিয়ার মাধ্যমে আমাদেরকে এনার্জি দিচ্ছে। এই প্রক্রিয়াটাই হচ্ছে কিন্তু পুষ্টি প্রক্রিয়া বা নিউট্রিশন আমরা বলছি। এবং এই নিউট্রিশন গুলো আসলে কিছু নিউট্রিয়েন্ট দ্বারা হচ্ছে গিয়ে আমরা ইন্ডিকেট করি। সেই ইন্ডিকেটের মাধ্যমে মানে অনেকগুলো হচ্ছে নিউট্রিয়েন্ট কিন্তু আমাদের বডিতে কাজ করে। বাট মেজর যে নিউট্রিয়েন্ট সেগুলো দিয়ে আজকে আমরা কথা বলবো। যেমন হচ্ছে ৬ টা নিউট্রিয়েন্টকে কিন্তু আমরা আসলে মেজর ধরে থাকি। সেটা হচ্ছে কার্বোহাইড্রেট, সেকেন্ড হচ্ছে ফ্যাট, তারপর প্রোটিন, তারপর ভিটামিন, তারপর মিনারেল এবং ওয়াটার। অনেকে হয়তো মনে করবেন যে আমরা কার্বোহাইড্রেটের কথা শুনেছি, ফ্যাট, প্রোটিন, ভিটামিনের কথা শুনেছি, কিন্তু পানি সেটা কেন আমাদের নিউট্রিয়েন্ট হবে? তো আমি যখন আলোচনা করব তখন বুঝে যাবেন যে আমাদের শরীরে এই পানির প্রয়োজনীয়তা কতটুকু। আরেকটা জিনিস খেয়াল করবো, আমরা প্রথমেই আসলে ধরে ধরে যে কথাগুলো বলবো নিউট্রেন্ট অনুযায়ী হচ্ছে কি আমাদের আলোচনাগুলো হবে। তো এর মাঝখানে যদি আপনাদের কারো প্রশ্ন থাকে, প্রশ্নগুলো লিখে ফেলতে পারেন বা প্রশ্নগুলো বলেও ফেলতে পারেন, কোনো সমস্যা নেই। আপনারা দেখতে পাচ্ছেন তো সবাই? আচ্ছা, প্রথমে আসবো হচ্ছে গিয়ে আমাদের জীবনের সবচেয়ে বড় যে খাবারের অবদান সবচেয়ে বেশি থাকে আমাদের শরীরে, সেটা হচ্ছে কার্বোহাইড্রেট জাতীয় খাবার। তো আই থিঙ্ক আমাদের এখানে যারা সায়েন্স থাকুক বা সায়েন্স ব্যাকগ্রাউন্ড নাও থাকুক, তারা সবাই কিন্তু আসলে আম এই বিষয়গুলো জানেন। কিন্তু এই টপিকস এর মাধ্যমে কিছু মিথ নিয়ে আপনাদের সাথে কথা বলব। যেমন হচ্ছে আমরা জানি কার্বোহাইড্রেট জাতীয় খাবার হচ্ছে কি, এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে আমরা ফাংশনটা প্রথমে দেখিয়েছি যে এটা ইনস্ট্যান্ট এনার্জি দেয়। আমাদের শরীরে যে কোনো সময় দেখবেন যে কেউ যদি ফেইন্ট হয়ে যায়, তাহলে আমরা প্রথমে কি করি? তাড়াতাড়ি হচ্ছে গিয়ে তাকে চিনির পানি খাওয়াই, তাই না? কিন্তু এটা কেন খাওয়াচ্ছি? কারণ হচ্ছে গিয়ে মনে করেন যে ইনস্ট্যান্ট এনার্জি দিচ্ছে। কিন্তু আরেকটা বিষয় কিন্তু আছে। আমাদের শরীরে সব অর্গান গুলো কন্ট্রোল করে হচ্ছে আমাদের ব্রেইন, এবং এই ব্রেন কিন্তু হচ্ছে 100% হচ্ছে ফ্যাট দিয়ে তৈরি। বাট এই ব্রেনের যে ফ্যাটটা, এটা কাজ করতে হলে কিন্তু এর খাবার কিন্তু হচ্ছে কিন্তু আবার গ্লুকোজ, এবং এই গ্লুকোজ সাপ্লাইটাই হচ্ছে কার্বোহাইড্রেট জাতীয় খাবার। তো কার্বোহাইড্রেট জাতীয় খাবারে যদি আমাদের কমতি হয় বা আমরা যদি হচ্ছে গিয়ে এটা বডিতে কম থাকে, সাপ্লাই কম দেই, তাহলে কি হবে? ইনডাইরেক্টলি আমাদের বডিতে হচ্ছে গিয়ে গ্লুকোজের অভাব হবে। গ্লুকোজের অভাব হলে হচ্ছে ব্রেনে কম যাবে, এবং দেখবেন যে আমরা যখন দীর্ঘক্ষণ না খেয়ে থাকি তখন কিন্তু আমাদের মাথা ব্যথা করে। এবং আমরা যখন হচ্ছে গিয়ে এখন রিসার্চেও কিন্তু দেখা গেছে যে যেসব বাচ্চারা স্কুলে ব্রেকফাস্ট না করে যায়, বা হচ্ছে যারা অফিসে যাচ্ছেন ব্রেকফাস্ট করছেন না, স্কিপ করে যাচ্ছেন বা কার্বোহাইড্রেট জাতীয় খাবার খাচ্ছে না, তাদের এই যে স্মৃতিশক্তি আস্তে আস্তে কিন্তু কমতে থাকে, এবং তারা কিন্তু শর্ট টেম্পার হয় অনেক। ঠিক আছে, তাদের ধৈর্য কম থাকে। তো এই ধরনের সাইড ইফেক্ট গুলো কিন্তু অলরেডি বডিতে সাইন আপ করে যখন আপনি কার্বোহাইড্রেট জাতীয় খাবার খাচ্ছেন না। এখন এই কার্বোহাইড্রেট জাতীয় খাবারগুলো আসলে কি কি, এই ধরনের প্রশ্ন আসতে পারে। আমরা জানি নর্মালি ভাত, রুটি এগুলো কার্বোহাইড্রেট। তো আমাদের কার্বোহাইড্রেট হচ্ছে গিয়ে যদি বলি যে বিভিন্ন ধরনের কার্বোহাইড্রেট কিন্তু আছে, তার মধ্যে হচ্ছে দুই ধরনের কার্বোহাইড্রেটের সাথে আমরা যদি ভাগ করি, একটা সিম্পল কার্বোহাইড্রেট, একটা কমপ্লেক্স কার্বোহাইড্রেট। তো সিম্পল কার্বোহাইড্রেট কি? সিম্পল কার্বোহাইড্রেট যেগুলো সাদা রঙের, সব সাদা ভাত, সাদা রুটি, সাদা চিনি, এগুলো সবই হচ্ছে সিম্পল কার্বোহাইড্রেট। এবং এই সিম্পল কার্বোহাইড্রেটের কাজটা কি? কাজ হচ্ছে কি এটা ভেঙে খুব তাড়াতাড়ি আমাদের বডিতে এই যে গ্লুকোজটা বলছি, এই গ্লুকোজটা রিলিজ করছে।
এবং কমপ্লেক্স কার্বোহাইড্রেটের কাজ কি? কমপ্লেক্স কার্বোহাইড্রেট হচ্ছে গিয়ে লাল আটার রুটি, লাল চাল, গমের রুটি, তারপর হচ্ছে গিয়ে আপনার পাস্তা, ঠিক আছে? ওটস, এই ধরনের খাবারগুলো হচ্ছে গিয়ে আমাদের কমপ্লেক্স কার্বোহাইড্রেট। তো কমপ্লেক্স কার্বোহাইড্রেট এর কাজ হচ্ছে আমাদের বডিতে যদিও একই রকম ক্যালোরি দেয় কিন্তু খুব স্লো হচ্ছে বডিতে ভাঙে এবং আমাদের গ্লুকোজটাও কিন্তু স্লো আমাদের বডিতে রিলিজ করে। আপনাদের কখনো মনে প্রশ্ন আসে যে ১০০ গ্রাম চালের ভাত এবং ১০০ গ্রাম আটার রুটি দুটো ক্যালোরি কিন্তু সেম। কিন্তু কেন আমরা হচ্ছে গিয়ে যখন ওয়েট কমাতে চাই বা হচ্ছে গিয়ে ডায়াবেটিক পেশেন্ট তাদেরকে হচ্ছে ইয়ে করতে বলি, রুটি খেতে বলি, কেউ বলতে পারবেন? আপনারা চাইলে কিন্তু রেসপন্স করতে পারেন। রেসপন্স করলে হবে কি, এই কথা বললে আমাদের কমিউনিকেশনটা অনেক সুন্দর হবে। নো ম্যাম, এটা জানি না আমরা। আসলে আমি জানি না। আচ্ছা, তো এটা হচ্ছে গিয়ে আমাদের ফ্যামিলিতে অনেকে আছে না ডায়াবেটিক পেশেন্ট আছেন, আমরা অনেকে আছি না, আমি আমরা নিজেরা বা হচ্ছে আমাদের ফ্রেন্ড সার্কেল অনেকেই আছে যে ডায়েটিশিয়ানের কাছে গেছে বা ডায়েট কন্ট্রোল নিজে থেকে করছে। আমরা হচ্ছে গিয়ে কার্বোহাইড্রেট জাতীয় খাবার ভাত খাওয়া ছেড়ে দিয়েছি, তাই না? বা ডাক্তার বলেছে যে বা ডায়েটিশিয়ান বলেছে যে আপনি ২ বেলা রুটি খাবেন। এরকম অনেকেই কিন্তু আছেন, হ্যাঁ? আজকে টেকনোলজি বিহাইন্ড দ্য ডায়েট, এটা আমি বলি সেটা হচ্ছে আপনি যখন কোনো খাবার ক্যালোরি কন্ট্রোল করতে চাইবেন তখন কি করতে হবে? আপনার ফ্রিকোয়েন্সিটা কমিয়ে বারবার খাবার দিতে হবে এবং হচ্ছে গিয়ে আপনার ক্যালোরিটাকে সঠিকভাবে ডিস্ট্রিবিউশন করতে হবে। এখন আপনার যদি হচ্ছে গিয়ে একটা সিম্পল কার্বোহাইড্রেট আমরা দেই, ধরেন আপনি ভাত খাচ্ছেন, আপনি ডায়েট করতে চাচ্ছেন, ওজন কমাতে চাচ্ছেন বা হচ্ছে আপনার কোনো কারণে হচ্ছে গিয়ে ইনসুলিন রেজিস্ট্যান্স যেটা বলে যে আমাদের বডিতে হচ্ছে গিয়ে প্রি ডায়াবেটিক সাইন দেখা দিচ্ছে। তো সে সময়ও কিন্তু ডক্টর বা ডায়েটিশিয়ান আপনাদেরকে বলবে যে আপনারা রুটি খাবেন বা আপনার ক্যালোরি কম নেন বা মিষ্টি জাতীয় খাবার কম খাবেন। সেটা কিভাবে করবেন আমি বলে দিচ্ছি আজকে। যে এই যে সাদা চালের ভাত বা রুটি বা চিনি এগুলো খেলে কি হয়? আমাদের বডিতে খুব তাড়াতাড়ি হজম হয়ে যায়। এখন আপনি এক কাপ ভাত মানে হচ্ছে ২৫০ এমএল আমরা বলি, ঠিক আছে? তো সেইটা যদি আপনি খান তাহলে আপনার প্রায় হচ্ছে ২.৫ থেকে ৩ ঘন্টার মধ্যে কিন্তু এটা হজম হয়ে যাবে। ২.৫ ঘন্টা লাগে। ২ থেকে ২.৫ ঘন্টা লাগে সাদা ভাত খেলে। তো সেটা আপনি যদি দিনে তাহলে ভাত খাওয়া শেষ হওয়া মানে আপনার হজম হওয়া মানে কি আবার আপনার হাইপোথ্যালামাসে আপনার নক করবে যে আমার নেক্সট খাবারের দরকার এখন। আমার শরীর খাবার চাচ্ছে, আমার ক্ষুধা লেগেছে। সেটা আপনাকে দিবে। তখন আপনি আবার খাবার খাবেন। তখন এরকম সিম্পল কার্বোহাইড্রেট যদি আপনি নিতে থাকেন তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি এটা হজম হয়ে যাচ্ছে। আবার আপনার ক্ষুধা লাগছে, আপনার কি খেতে হচ্ছে। তো আপনি কিন্তু চাইলেও আপনার ক্যালোরি যে কম, আপনি কন্ট্রোল করতে পারবেন না ন্যাচারালি। এটা বডির একটা নিড থাকবে। কিন্তু আপনি যদি কমপ্লেক্স কার্বোহাইড্রেট খান, যেমন আটার রুটি খান, মানে লাল আটার রুটি খান বা লাল চাল খান, ঠিক আছে? তো এই ধরনের খাবারগুলো কি করবে? ও কিন্তু আস্তে ও কিন্তু ৩.৫ থেকে ৪ ঘন্টা এটা হজম হতে হেলে তো যখন এটা নিবে তখন আপনার ক্ষুধাও কম লাগবে এবং আপনার বারবার খেতে ইচ্ছা করবে না। তাহলে আপনার ক্যালোরি এবং সুগার ২ টাই কিন্তু আপনার বডিতে কম হচ্ছে। দ্যাটস ওয়াই আপনার ওজন কমানো এবং হচ্ছে এই সুগারটা বডিতে যাতে বেশি না যায়। যেমন যাদের প্রি-ডায়াবেটিক তাদের তো ইনসুলিনটা আসলে কম কাজ করে। আমাদের রক্তে যে সুগারটা ভেসে থাকে খাবার খাওয়ার পরে, সেই ইনসুলিনের কাজ হচ্ছে রক্ত থেকে সেই সুগারটাকে টেনে নিয়ে তারপর বিভিন্ন কোষে, মাসেলে বা যেকোনো মাইটোকন্ড্রিয়াতে নিয়ে পৌঁছে দেওয়া। তো ইনসুলিন কোনো কারণে যদি কাজ না করে তাহলে ওই সুগার গুলো কি কাজ করবে? গ্লুকোজ গুলো রক্তে ভাসতে থাকবে। তখনই আমাদের ব্লাড টেস্ট করলে আমরা দেখি যে আমাদের সুগার অনেক বেশি। হ্যাঁ? তো এর জন্য আমরা কমপ্লেক্স কার্বোহাইড্রেটটাকে চুজ করব স্পেশাল অকেশনে। আর যারা হচ্ছে নরমাল গ্রোইং, যাদের কোনো শারীরিক সমস্যা নেই তারা কিন্তু নরমাল সিম্পল কার্বোহাইড্রেট খেতে পারবে। কিন্তু
স্পেশালি আপনি যদি মনে করেন যে আপনার কোনো কন্ডিশন আছে বডির, তখন কিন্তু আপনাকে এই যে ব্রাউন আটা বা লাল আটা, লাল চাল, কালো চালও এখনো পাওয়া যায়, ঢেঁকি ছাঁটা চাল, ঠিক আছে? ফুল ফাইবার সমৃদ্ধ এই ধরনের চাল বা রুটি এগুলো খেতে হবে আপনাদেরকে। তো এইগুলো খুব সিম্পল একটা বিষয়। এবং আরেকটা কথা যেটা বলছিলাম ব্রেনের কথা, যে ব্রেনের খাবার হচ্ছে গিয়ে আপনাদের মনে কোনো প্রশ্ন আসলে কিন্তু অবশ্যই আমাকে প্রশ্ন করবেন। কোনো সমস্যা নেই যে লেকচারের মাঝখানে বা ইসের মাঝখানে প্রশ্ন করলে আমি রাগ করবো বা মাইন্ড করবো, এটা কিন্তু বিষয় না। আপনাদের যখনই মনে হবে আপনি কিন্তু প্রশ্ন করবেন আমাকে। তো আমি যেটা বলছিলাম যে ব্রেনের একমাত্র হচ্ছে খাবার হচ্ছে গ্লুকোজ। তো ব্রেনের গ্লুকোজ যদি হয়, আপনারা অনেকেই কিটো ডায়েটের কথা শুনে থাকবেন। এখন লাস্ট 5 বছরের খুব ফেমাস, অনেকেই কিন্তু কিটো ডায়েট করে থাকে, নিজে থেকেই করে থাকে। ঠিক আছে? কিন্তু কিটো ডায়েটের আমি যদি আপনাদেরকে একটু বলি যে এটার উৎপত্তি কোথা থেকে, তাহলে আপনাদের জন্য আরেকটু সহজ হয়ে যাবে। সহজ হয়ে যাবে এ কারণেই, কারণ আহ ইংল্যান্ডের একজন ডক্টর আছেন যে ছিলেন, যার ছেলে আসলে ছিল এটাকে কি বলে, মৃগী রোগী। ঠিক আছে? ইপিলিপসি আমরা যেটাকে বলি। তো সেই ছেলে খেতে পারতো না। না খেতে খেতে তার হচ্ছে অবস্থাটা অনেক খারাপ হয়ে গেছিল। তখন ওই বিজ্ঞানী মনে করলেন যে কি করলে, খাবারটাকে কি ফর্মুলা করলে যে আমার ছেলে অল্প খায়, বাট তার ক্যালোরি বা তার বেঁচে থাকার জন্য তার শারীরিক যে কন্ডিশন সেই কাজগুলো খুব সুন্দরভাবে হবে। তখন সে ফর্মুলা করে দেখলো যে যেহেতু ব্রেনে সুগারটা গেলেই হচ্ছে গিয়ে ব্রেন হচ্ছে বেশি অ্যাক্টিভ হয়। আর এপিলেপসি যে রোগীগুলো, সেই রোগীগুলোর কাজই কিন্তু দেখবেন যে ওরা কিন্তু খুব ইয়ে হয়, খিঁচুনি হয়, কনভালশন হয়। তো এটা হওয়ার একমাত্রই কারণ হচ্ছে গিয়ে তখন ব্রেনে কিন্তু কি হয়, স্পাইক করে, নার্ভগুলো স্পাইক করতে থাকে। তো সুগার যখন ব্রেনে পৌঁছায় তখনই এই খিঁচুনি বা স্পাইক গুলো বেড়ে যায়। সেই রিসার্চ করে দেখলো, তখন সে করলো কি যে তার ডায়েটে কার্বোহাইড্রেট জাতীয় খাবার, সিম্পল কার্বোহাইড্রেট জাতীয় খাবারগুলো কমিয়ে দিয়ে সে ফ্যাটের পরিমাণটা বাড়িয়ে দিল। যেখান থেকে কেন বাড়ালো সেটা আমি বলছি। বাড়ানোর পরে সে প্রোটিনটা মডারেট রাখলো, ফ্যাটটা বাড়ালো, আর কার্বোহাইড্রেটটা কিন্তু একদমই লেস করে দিল, সেটা না হলেই না, 5% এর নিচে। এখন মজার বিষয় হচ্ছে আমাদের ফুড পিরামিড যদি বলি, আমাদের এশিয়ানদের জন্য কিন্তু আমাদের কি হয়, কার্বোহাইড্রেট জাতীয় খাবার থেকে টোটাল ক্যালোরি 55 থেকে 65% আমাদের কিন্তু নিতে হয় কার্বোহাইড্রেট জাতীয় খাবার থেকে। আর 20 থেকে 25% নিতে হয় ফ্যাট জাতীয় খাবার থেকে, 10 to 15% নিতে হয় হচ্ছে প্রোটিন জাতীয় খাবার থেকে। এটা হচ্ছে কি আমাদের রেঞ্জ, আমাদের এশিয়ান বা বাংলাদেশিদের জন্য। সেখানে এখন ইংল্যান্ডে উনি যখন এটা ফর্মুলা করলেন, দেখলেন যে তার ছেলের গ্রোথ এবং হচ্ছে তার নিউট্রিশন মোটামুটি ভালো রাখছে। তো ওই স্পেশাল রুগীদের জন্যই কিন্তু আসলে এই ডায়েটটা করা। নাওএডেজ কিছু আম আমাদের প্রচলন আছে যে আমরা ওয়েট লস এর জন্য কি করছি? আমরা কিটো ডায়েটটাকে ফলো করছি। তো কিটো ডায়েট কিন্তু আসলে ফলো করা যায়, কিন্তু সেটা খুব কম সময়ের জন্য এবং অবশ্যই বিশেষজ্ঞ ডক্টর বা পুষ্টিবিদের আন্ডারে করতে হবে, এবং আপনার বডির প্যারামিটার গুলো ঠিক রাখতে হবে এবং চেক আপে রাখতে হবে সপ্তাহে সপ্তাহে যে সবকিছু ঠিক আছে কিনা, না হলে হিতে বিপরীত হতে পারে, অনেক ধরনের সাইড এফেক্ট হয়। সবচেয়ে বড় সাইড এফেক্ট হয় হচ্ছে আপনার মুড সুইং। যেমন আপনাকে বলি, ওই যে গাড়ির কথাই যদি আবার ফিরে যাই, যে আপনার একটা গাড়ি চলছে, আপনি হচ্ছে সবসময় গাড়িটাকে আপনি সিএনজি দিয়ে বা পেট্রোল দিয়ে আপনি চালান। এখন হঠাৎ করে আপনার মনে হলো যে এটার দাম বেশি, আমি এটা দিয়ে চালাবো না, আমি অকটেন দিয়ে চালাবো। আপনি অকটেন দিয়ে চালানো শুরু করলেন। তো ও হয়তো চলবে, কিন্তু ওর কিন্তু আসলে খুব কষ্ট হবে, বা মেশিনারি যেগুলো আছে সেগুলো কিন্তু আস্তে আস্তে ড্যামেজ হতে থাকবে, রাইট? আপনার বডিটাও কিন্তু সেরকম, যে এখন আপনার বডি হচ্ছে 20-25 বছর আপনি গ্লুকোজ দিয়ে সেটাকে চালিয়েছেন, কার্বোহাইড্রেট জাতীয় খাবার দিয়ে আপনার ব্রেনটা চলছে, বডির এনার্জিটা চলছে। হঠাৎ করে আপনি মনে করলেন আপনার ওয়েট কমাবেন, আপনি কি করলেন, কার্বোহাইড্রেটটা একদমই লেস করে দিবেন, ঠিক আছে, বাদ দিয়ে দিবেন। এখন যে যে কার্বোহাইড্রেটটা আপনার 55 থেকে 65% মানে মেজর অর্ধেকেরও বেশি যে খাবারগুলো থেকে নিতে হয়, সেটা আপনি বাদ দিয়ে যখন বাইপাস একটা খাবার খাবেন, বডি কিন্তু ঠিকই চলবে। কিন্তু ও করবে কি,
ফ্যাটটাকে ভাঙার জন্য সে অনেক বেশি প্রেশারাইজড করবে, অনেক কষ্ট দিবে আপনার বডিটাকে। ইন্টারনাল অর্গান গুলো অনেক মানে বিপরীত পথে হাঁটা শুরু করবে। তখন হবে কি, প্রথমেই যে সাইনটা দেখা যায় সেটা হচ্ছে মুড সুইং, প্রচুর মেজাজ খারাপ হওয়া বা শর্ট টেম্পার হয়ে যাওয়া এই ধরনের। তারপর চুল পড়া, তারপর কোলেস্টেরল লেভেল হাই হওয়া, এলডিএল এইচডিএল এদিক ওদিক হয়ে যায়, কিডনিতে সমস্যা হয়, অস্টিওপোরোসিস প্রচুর পরিমাণে আমরা দেখতে পারি। ঠিক আছে? যেহেতু এগুলো লং টার্মের একটা সমস্যা, আপনারা কিন্তু বুঝতেও পারেন না যে এই ধরনের ডায়েট থেকে এই ধরনের সমস্যা হচ্ছে। বাট আপনাদের যেহেতু খুব কম সময়ে ওয়েটটা কমে যায়, আপনারা খুব হ্যাপি থাকেন। ৬ থেকে ৮ মাস ১ বছর পরে কিন্তু অন্য ধরনের সমস্যা নিয়ে আপনারা ডাক্তারের কাছে যান। যেহেতু আমরা সায়েন্টিফিক্যালি জানি যে এটার কারণে, আমরা কিন্তু হিস্ট্রি নিলে তখন বুঝি যে আসলে যখন আপনি এই ডায়েটটা করেছেন বা স্পেশাল কোনো ডায়েট করেছেন, তখন কিন্তু এই সমস্যাগুলো অলরেডি আপনার বডিতে বাসা বেঁধে গেছে। দ্যাটস ওয়াই আপনার এই ধরনের সিম্পটমস গুলো এখন দেখা যাচ্ছে। তো আমাদের অবশ্যই বিওয়ার হতে হবে, আমাদের সাবধান হতে হবে। কার্বোহাইড্রেট জাতীয় খাবারগুলো আমাদের হচ্ছে গিয়ে বডিতে যেহেতু অনেক বেশি লাগে, তো কোথা থেকে আপনি চুজ করবেন সেটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। কতটুকু চুজ করবেন সেটাও কিন্তু ইম্পর্টেন্ট একটা বিষয়। যেমন ভালো কোনো খাবার আপনাকে হচ্ছে বেশি খেলেও কিন্তু আপনাকে কি হবে, সেটা কিন্তু হিতে বিপরীত হবে। তো পরিমাণটা খুব ইম্পর্টেন্ট। আরেকটা হচ্ছে সঠিক সময়ের একটা বিষয় আছে। যেমন খাবারের ব্রেকফাস্ট আপনার যখন করা দরকার, সেই সময় আপনি না করে স্কিপ করে আপনি করলেন কি, সেটা আরো অনেকের আমাদের কি করতে হয়, ৭:৩০ থেকে ৮টার মধ্যে আমরা বলি সকালের ব্রেকফাস্টটা করে ফেলতে। তো আপনি সেটা করলেন না। ঠিক আছে? না করে আপনি কি করলেন, ঘুম থেকে উঠতে হয়তো আপনি ১১টা ১২টা করে ফেললেন, দুপুরের খাবার সহ আপনি একবারে খেয়ে ফেললেন। খেয়ে তারপরে আপনি হচ্ছে গিয়ে আপনার কাজ করতে গেলেন। আবার বিকেলের খাবারটা হচ্ছে, দুপুরের খাবারটা একদম সন্ধ্যা বা বিকেলে হয়ে গেল। তো অনেকে কিন্তু দেখা যায় দুপুরে খাবার খায় না, সকালে ব্রেকফাস্ট করে বের হয়ে যায়, কাজ-টাজ করে আবার বিকেলে একটা ভারী নাস্তা করে, আবার রাত্রেবেলা ১০টা ১১টার সময় খাবার খায় বা আস্তে আবার রাত জাগার একটা প্রবণতা দেখা যায়। এই যে, এই যে সাইকেল চলতে থাকে, এই সাইকেলটা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই খারাপ একটা সাইকেল, এবং আমাদের ইয়াং জেনারেশনের মধ্যে আমি দেখেছি রাত জাগার একটা প্রবণতা আছে। অ্যাজ এ মুসলিম আমি যদি বলি, আমাদের ধর্মের সাথে কিন্তু আমাদের সুস্থতা অনেক বেশি জড়িত। কিভাবে জড়িত? আমাদের ঘুম কিন্তু আমাদের শরীরের মেটাবলিজম পাওয়ারটাকে যেভাবে বাড়ায়, তেমন হচ্ছে গিয়ে মেটাবলিজম মানে আমাদের হজম এবং নিউট্রিশন প্রক্রিয়া যেটা ব্যালেন্স করে, তেমন হচ্ছে গিয়ে আমাদের গুড ব্যাকটেরিয়া যেটা আমাদের হজমে সহায়তা করে, এবং আমাদের ব্রেন সব হচ্ছে গিয়ে কার্যক্ষমতা রাখতে কিন্তু ঘুমের নির্দিষ্ট সময় এবং নির্দিষ্ট সময় ঘুম হওয়াটা খুব জরুরি। না হলে কিন্তু আমাদের হরমোন গুলো সিক্রেশন হয় না। আমাদের ঘুমের মধ্যেই কিন্তু হরমোন গুলো সিক্রেশন হয়, এবং আপনি আবার যখন তখন ঘুমালে কিন্তু সেই হরমোন সিক্রেশন হবে না। আমাদের দেখেন নাওএডেজ, আমি দেখি মেয়েদের মধ্যে পিসিওএস, থাইরয়েডের অনেক সমস্যা, ছেলেদের ইনফার্টিলিটির সমস্যা, সেক্সুয়াল অনেক প্রবলেম থাকে। ঠিক আছে? অল্প বয়সেই কিন্তু তারা এই ধরনের সমস্যার মধ্যে পড়ে যাচ্ছে। কেন পড়ছে? কারণ তাদের হরমোনের ইমব্যালেন্সের কারণে। এই যে রাত জাগা, এটা যে কত আমাদের নেগেটিভ একটা পাওয়ার আমাদের বডিতে দেয়, এটা সায়েন্টিফিকলি আজকে আপনাদেরকে বলছি। কেন? প্রথমে যদি একটু ঘুম বলি, যে খাবারের সাথে মানে হজমের সাথে টাইমের কেন মানে ইম্পর্টেন্সই আছে। আপনি সূর্য ওঠার সাথে আমাদের শরীর কিন্তু আসলে কর্টিসল হরমোন সিক্রেশন হয় এবং আমাদের হরমোনের রেগুলেশন শুরু হয়। এবং তখন আমরা কি করি, আস্তে যখন খাবার খেতে শুরু করি, সেটা হজম খুব সুন্দরভাবে হয়। ১২টার সময় যখন হয়, দুপুর ১২টায় আমাদের সূর্য যখন মাথার উপর থাকে, তখন ফুল মুডে আমার বডি অনেক এনার্জাইজ থাকে। তখন অনেকে বলে যে আপনি যত কঠিন খাবার, কমপ্লেক্স খাবার খান সেটা কিন্তু হজম হয়ে যাবে। বাট আস্তে হচ্ছে গিয়ে যত দিন গড়াতে থাকে, সূর্য খেলতে থাকে, আমাদের মেটাবলিজম পাওয়ারও কমতে থাকে। দ্যাটস ওয়াই সন্ধ্যার পরে কিন্তু আসলে খুব হাই ক্যালোরি খাবার, ভারী খাবার, তারপরে কার্বোহাইড্রেট জাতীয় খাবার, ঠিক আছে? এই ধরনের খাবারগুলোকে আমরা কম খেতে বলি, এবং এগুলো হজম কম হয়, ফ্যাটে পরিণত হয় বেশি। দ্যাটস ওয়াই হচ্ছে গিয়ে আমাদের এই যে সূর্যের সাথে আমাদের মেটাবলিজম, হজম প্রক্রিয়া এবং খাবার খাওয়ার সঠিক সময়গুলো কিন্তু আমাদের ব্যালেন্স করতে হবে। এটা একটা বিষয়। সেকেন্ড হলো গিয়ে
যে এই যে আপনাদের কখনো মনে হয় যে এই যে কলা কিন্তু আমাদের দাদিমারা কি বলতো, আমাদের মায়েরা বলে যে সকালবেলা কলা খাবে, সন্ধ্যার পরে কলা খাবে না। কেন বলে এটা কেউ বলতে পারবেন? আমাদের শরীর তো এক। বলে না যে কলা সন্ধ্যার পরে খেলে কলা বিষের কাজ করে, বিষের মতো কাজ করে, কলা খাওয়া যাবে না। তো শরীর তো আর দিন বুঝে না, রাতও বুঝে না। তো কলা খেলে কি সমস্যা? কারো আইডিয়া আছে? শরীরে অনেক টেম্পারেচার তৈরি করে মনে হয়। আর কেউ কোনো আইডিয়া? ঠান্ডা লাগতে পারে। হ্যাঁ, ঠান্ডা লাগতে পারে এর জন্য অনেকে বলেন। কিন্তু আপনাদের মনে হয় না যে কেন রাত্রেবেলা ঠান্ডা লাগবে? দিনের বেলা খেলে কেন ঠান্ডা লাগবে না? এটার কারণ হচ্ছে গিয়ে এটা ওই যে জানা নেই। বললাম মেটাবলিজম পাওয়ার, যে সকালবেলা যে খাবারটা খেলে আমাদের খুব সহজে হজম হয়ে যায়, আমাদের হরমোন গুলো সিক্রেশন হয়, হজমের জন্য সহায়তা করে। সন্ধ্যার পরে কিন্তু সেই হরমোন গুলো সিক্রেশন হয় না, এনজাইম গুলো সিক্রেশন হয় না। দ্যাটস ওয়াই আমাদের শরীরে অনেক খাবার, নরমাল খাবার কিন্তু এরকম, যেমন শাক সন্ধ্যার পরে খেতে নিষেধ করে, রাইট? তাহলে দিনের বেলা খেতে হবে। হ্যাঁ, তো এই যে খাবারগুলো, এগুলো সবই কিন্তু আমাদের এই লাইটের পাওয়ার। সানলাইট সানলাইট আমাদেরকে কিন্তু অনেক বেশি এনার্জাইজড করে বডিকে। তো এটা আমাদের খেয়াল রাখতে হবে। এটা হচ্ছে টাইমের সাথে খাবারের সম্পর্কটা আপনাদের বললাম যে সূর্যের সাথে আলোর সাথে টাইমের সাথে খাবার, এটা কেন আমাদের জরুরি। আর এখন আমি বলছি যে এই যে ব্রেনের বিষয়, আমরা যারা এখন ইউথ আছি, আজকে সবাই আপনারা আছেন, আপনারা চান আমাদের কম্পিটিশনের যুগ, আমাদের ব্রেন হচ্ছে আমাদের পাওয়ার। ব্রেন যার যত বেশি অ্যাক্টিভ থাকবে, যত বেশি মেমোরাইজ আমরা রাখতে পারবো, করতে পারবো, তত বেশি কিন্তু আমরা সাকসেস, তাই না? এখন ব্রেনকে আপনি কিভাবে অনেক বেশি পাওয়ারফুল করবেন, অ্যাক্টিভ রাখবেন, সেটাও কিন্তু আপনার ঘুমের মাধ্যমে, সঠিক খাবারের মাধ্যমে, দুইটা মাধ্যমে করতে হবে। প্রথম হচ্ছে যে সঠিক ঘুম কিভাবে, আমাদের যে মেলানিন, ঠিক আছে, সেটা সিক্রেশন হয় 10টা থেকে 10:30টার মধ্যে, আমাদের ঘুমের হরমোন। হ্যাঁ, তো এবং এটা আবার হচ্ছে গিয়ে ঢং আছে, ও কিন্তু আবার আলো চোখের উপরে পড়লে ও কিন্তু আবার সিক্রেশন হয় না। তো আপনাকে যদি কারো ইনসোমনিয়ার প্রবলেম থাকে আপনাদের ফ্যামিলিতে, বা আপনার, বা ঘুম হয় না, হ্যাঁ, বা হচ্ছে গিয়ে অনেকক্ষণ শুয়ে থাকলেও ঘুম হয় না, তাদেরকে বলবো রাত্রেবেলা গরম দুধের মধ্যে অল্প একটু হলুদ মিক্স করে আপনি এটা রেগুলার খাবেন। এটা আমাদের ঘুমের হরমোন সিক্রেশন করতে সাহায্য করে। আপনার কোনো ঘুমের ওষুধ খেতে হবে না। ইনস্টেড আপনি হচ্ছে গিয়ে এই ইয়েটা খাবেন, এটাকে মানে সায়েন্সের ভাষায় বলে গোল্ডেন মিল্ক। হুম, এটা এটা খেয়ে দেখবেন, এটা খুব পাওয়ারফুল একটা রেমেডি। আপনার অ্যান্টিঅক্সিডেন্ট ডিটক্স করে বডিকে এবং ঘুমের হরমোন সিক্রেশন করে। এবং এই যে 10টা থেকে 10:30 কখনোই আমাদের ঘুম কিন্তু আমরা ঘুমাতে যাই না। কিন্তু এটা যদি আমরা একটা নিয়ম করে ফেলি, যারা আমরা পড়াশোনা করি বা জব করি, যাদের আর্লিতে আমাদের হচ্ছে অফিসটা শেষ হয় 7টা-8টার মধ্যে, আমরা এসেই শাওয়ার নিয়ে খাবারটা খাবো, খেয়ে তারপর নামাজ-টামাজ পড়ে আমরা কিন্তু হাঁটাহাঁটি করবো, করে আমরা ঘুমাতে যাবো 10টার মধ্যে, 10টা থেকে 10:30টায়। আপনারা ঘুমাবেন এবং এই যে ঘুমাবেন এই সময় কিন্তু আমাদের আলফা মুডে চলে যায় আমাদের ব্রেন। ঘুমের ঘুমের অনেকগুলো স্টেজ আছে। সেই স্টেজের মধ্যে প্রথম ডিপ ঘুম যেটা হয়, যেখানে আমাদের ব্রেন রিপেয়ার হয়। সারাদিন আমাদের অনেক কাজের মধ্যে আমাদের ব্রেনটা যখন অ্যাক্টিভ থাকে, সবচেয়ে ডিপ মানে স্লিপে যায় হচ্ছে আলফা মুডে। এই আলফা মুডটা থাকেই হচ্ছে গিয়ে এই 10টা থেকে আপনার হচ্ছে গিয়ে 2টা-3টা পর্যন্ত। এখন ওই সময় আপনি ঘুমাতে গেলেন না, আপনি ঘুমাতে গেলেন, আপনি 12টা-1টার সময় শুলেন, শুয়ে হচ্ছে গিয়ে আপনি ফেসবুক বা আপনার ডিভাইস আপনি স্ক্রল করতে থাকলেন, লাইট কিন্তু চোখে লেগে আছে, পড়ছে। তো আপনার ঘুমের হরমোন সিক্রেশন হওয়ার কিন্তু কোনো সুযোগ নেই। তার উপর যে সময় আপনার আলফা মুডে ব্রেনটা যাওয়ার কথা, সেই সময় আপনার ব্রেনটা যাচ্ছে না। তো এরপরে 2টা-3টার সময় আপনি ঘুম আসলো কোনো মতে, কিন্তু ঘুমাতে ঘুমাতে আপনার দেখা গেল এমন সকালবেলা যখন আপনি উঠবেন, অবশ্যই লেট রাইজার হতে হবে, হয়ে যাবেন আপনি।
এবং আরেকটা যেটা হবে সেটা হচ্ছে খুব লেথার্জিক লাগবে। মনে হবে যে আমার ঘুমটা পূরণ হয়নি। আমার শরীর অনেক টায়ার্ড লাগছে। আরেকটু আমি ঘুমাতে পারতাম। হ্যাঁ? এই যে এটা তখনই আপনি বুঝতে পারবেন যে আপনার ব্রেইনটা কিন্তু ওই যে আলফা মুড এ ঘুমায়নি। মানে আপনার ব্রেইন আপনি ঘুমিয়েছেন কিন্তু আপনার ব্রেইন দেখবেন স্বপ্ন দেখছে, আপনি আশেপাশে অনেক আওয়াজ শুনতে পাচ্ছেন। আপনি কিন্তু চোখ বন্ধ কিন্তু আপনার ওই যে ডিপ ঘুমটা ব্রেইনটা সেটা কিন্তু হবে না। তো তখন কিন্তু আপনার সারাদিন কাজে মন বসবে না, শরীর মেচমেচে লাগবে, মেজাজ খিটখিটে থাকবে। মনে হবে যে আরেকটু শুই বা ইয়ে করি বা আজকে কাজ এটা না করি, ভাল লাগছে না, কালকে করি। মুড সুইং হবে প্রচুর। তো আপনারা বুঝতে পারছেন যে মানে এই যে ঘুমের টাইমটার জন্য আমাদের আসলে লাইফে আমরা অল্প, অল্প করে কেন আমরা হচ্ছে অনেক পিছিয়ে যাই। এবং দেখবেন যে আপনাকে যারা পড়াশোনাটা কিন্তু আমাদের ব্রেনে অনেক বেশি ক্যাচি হয়। স্মৃতিশক্তি ভালো থাকে। হলো স্মৃতিশক্তি বা ব্রেনকে পাওয়ার মুডে রাখার একটা উপায়। আরেকটা উপায় হচ্ছে পেটের কথা বলি। যে আমাদের ব্রেন ২ টো, মস্তিষ্ক কিন্তু ২ টা। সেটা হচ্ছে একটা হচ্ছে আমাদের মাথায়, আরেকটা হচ্ছে আমাদের পেটে। খাবারগুলো খাচ্ছি, এগুলো কিন্তু পাকস্থলী থেকে কি যায়? বৃহদান্ত্রে যাচ্ছে। হ্যাঁ? ইন্টেস্টাইন, বিগ ইন্টেস্টাইন যেটা ওখানে যায়। ওখানে কিন্তু ভিলাই আছে। পাপোশের মতো ছোট, ছোট এরকম ইয়ে করা থাকে, অনেকগুলো ঘাসের মতো। ওগুলোর মধ্যে অনেক গুড ব্যাকটেরিয়া থাকে লুকিয়ে। ওই ব্যাকটেরিয়া করে কি খাবারের যে ইয়েগুলো যাচ্ছে ওর কাছে, ওখান থেকে নিউট্রিশন গুলো শোষণ করে তারপরে হচ্ছে গিয়ে ব্লাডে বা রক্তে কোষে পৌঁছে দেয়। কোনো কারণে আপনার গুড ব্যাকটেরিয়া নেই। আপনি হচ্ছে স্মোকিং করছেন, আপনি অনেক বেশি কফি খাচ্ছেন, আপনি ঠিকমতো ঘুমাচ্ছেন না, আপনি অ্যান্টিবায়োটিক খাচ্ছেন, আপনি অনেকদিন ধরে আপনার হচ্ছে বডি হচ্ছে ভিটামিন ডি এর অভাব আছে। সবকিছু মিলে কিন্তু তখন কি করে? গুড ব্যাকটেরিয়া গুলো আস্তে, আস্তে মারা যেতে থাকে। তখন আপনার পেটটা ভালো থাকে না। কোনো খাবার খেলে পেটে গ্যাস হয়, পেটে ব্লটিং ভাব হয়, বুক জ্বালা-পোড়া করে, অস্থির লাগে। অল্প খেলেই মনে হচ্ছে কনস্টিপেশন এর সমস্যা হচ্ছে। কখনো কারো, কারো বেশি, বেশি ডায়রিয়া হয়, কখনো কম কনস্টিপেশন থাকে, ২ টা মিক্স করা থাকে। এই ধরনের সিচুয়েশন গুলো চলতে থাকে। দেখবেন যে পেট যেহেতু যখন ভালো থাকে না তখন মন মেজাজও কিন্তু ভালো থাকে না। তো আমাদের কি করতে হবে? ব্রেইনটাকে ভালো রাখতে হলে, অ্যাক্টিভ বডি রাখতে হলে আমাদের কিন্তু পেটটাকেও ভালো রাখতে হবে। গুড ব্যাকটেরিয়া আমাদের পেটে দিতে হবে। এটা প্রোবায়োটিক বলে। এই প্রোবায়োটিকটা হচ্ছে গিয়ে খুব সহজেই আমরা যেটা পাই সেটা হচ্ছে গিয়ে পান্তা ভাতে পাই। যাদের অ্যাসিডিটির সমস্যা আছে তাদেরকে আমি সবসময় অনেকে হাসেন। আমার অনেক পেশেন্ট বলেন যে, "ম্যাডাম এটা কি বলছেন? এত খাবার থাকতে আপনি পান্তা ভাত খেতে বলছেন আমাকে?" আমি বলছি, "হ্যাঁ, আপনি সকালবেলা ব্রেড বা হচ্ছে গিয়ে পরাটা, রুটি এগুলো বাদ দিয়ে সিম্পলি হচ্ছে গিয়ে রাতে ভেজানো ভাত যেটা ৬ থেকে ৭ ঘন্টা ভেজানো থাকবে। দেখবেন ওইটা হচ্ছে গিয়ে কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে খাবেন, সাথে কোনো কিছু নিবেন না। বাসি তরকারি, ডিম ভাজি বা শুকনা মরিচ ভাজা এগুলো কিছু না। শুধু কাঁচামরিচ, কাঁচা পেঁয়াজ। এটা দিয়ে লবণ দিয়ে আপনি কচলে খাবেন। দেখবেন যে রেগুলার যখন আপনার পেটের সমস্যা হবে ১-২ সপ্তাহ খাবেন। অল্প করে পরিমাণ, ১ বাটি পরিমাণ। তাহলে আপনার আস্তে, আস্তে ধীরে, ধীরে এই পেটের সমস্যাটা অনেক দূর হবে। যাদের ইনডাইজেশন এর প্রবলেম আছে। এছাড়াও যদি কোনো কেউ পান্তা ভাত খেতে না চান তারা কিন্তু টক দই খেতে পারেন। মিষ্টি দই খেলে কিন্তু হবে না, টক দই খেতে হবে। টক দই প্রচুর প্রোবায়োটিক আছে, ওটা আপনার শরীরের জন্য অনেক উপকারী। তো এভাবে খাবারগুলো আপনি কিন্তু ডিস্ট্রিবিউশন করতে পারেন। আপনার প্রশ্ন আছে? আজকে আচ্ছা।
ম্যাম আপনাকে এখন ক্লিয়ারলি কথা শোনা যাচ্ছে না, কথাগুলো একটু কেটে কেটে আসতেছে। মেবি একটু নেট কানেকশন সমস্যা করছে, একটু কাইন্ডলি দেখতেন। ওয়াইফাই বন্ধ করুন। এখন কি শুনতে পাচ্ছেন? জি ম্যাম, এখন শুনতে পাচ্ছি আমরা। আচ্ছা, ঠিক আছে। তো আমরা কোথায় ছিলাম? ফ্যাটে ছিলাম। ফ্যাটে ছিলাম। তো ফ্যাটের বিষয়ে যখন আমি বলবো তখন আমাদের মেইন যে কথাটা থাকে সেটা হচ্ছে যে ফ্যাট তো আমাদের শরীরের জন্য খারাপ, তাই না? অনেকেই কিন্তু আমাদের কিন্তু টোটাল ক্যালোরির 20 থেকে 25% ফ্যাট জাতীয় খাবার দিয়ে দিতে হয়। ফ্যাটের গুরুত্ব আমাদের শরীরে অনেক বেশি। এই যে ব্রেনের কথা বললাম, ব্রেন পুরোটাই কিন্তু ফ্যাটের তৈরি। আমাদের যে সেল গুলো আছে না, সেল গুলো কিন্তু হচ্ছে গিয়ে লেয়ার গুলো প্রোটিন এবং ফ্যাটের তৈরি। এবং শুনলে অবাক হবেন যে এই যে কোলেস্ট্রল নিয়ে আমরা এত কথা বলি যে কোলেস্ট্রল খারাপ, কোলেস্ট্রল এটা সেটা আমাদের হার্ট অ্যাটাক বা হচ্ছে গিয়ে হার্ট ব্লক করতে পারে কারণ, কিন্তু ইটসেলফ আমাদের বডি কোলেস্ট্রল কিন্তু তৈরি করে। কারণ আমাদের বডিতে অনেক ধরনের হচ্ছে গিয়ে ফ্যাট সলিউবল ভিটামিন মানে কিছু ভিটামিন আছে যেগুলো হচ্ছে ফ্যাটের মাধ্যমে আমাদের বডিতে শোষণ হয়। তো সেগুলোর জন্য আমাদের শরীরে নিজে থেকেই কিন্তু কোলেস্ট্রল তৈরি হয়। তো যাদের আসলে নরমাল কোলেস্ট্রল লেভেল বডিতে থাকে তাদের জন্য কিন্তু আসলে কোলেস্ট্রল খেয়ে মানে জাতীয় খাবার যেমন ডিমের কুসুমে কোলেস্ট্রল থাকে, ওইটা খেলে কিন্তু আসলে কখনোই আমাদের বডিতে কোলেস্ট্রল বাড়ে না। কিন্তু কারো যদি ফাংশনাল প্রবলেম থাকে এবং কোলেস্ট্রল লেভেল আগে থেকেই বাড়া থাকে তখন কিন্তু হচ্ছে গিয়ে আপনার এই ডিমের কুসুম খেলে সমস্যা হবে, বিশেষ করে যাদের ফ্যাটি লিভারের প্রবলেম, এলডিএল এলডিএল হাই, হুম, তাদের কিন্তু অবশ্যই এই কোলেস্ট্রলটা বা ডিমের কুসুম জাতীয় যে খাবার বা স্যাচুরেটেড ফ্যাট জাতীয় যে খাবারগুলো আছে সেগুলো আপনার কমিয়ে দিতে হবে। যদি ফ্যাটের ফাংশনটা বলি, মজার বিষয় হচ্ছে যে এই যে তিনটা মেজর নিউট্রিয়েন্ট যেমন কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, এই তিনটার যদি কথা বলি, কার্বোহাইড্রেট এবং প্রোটিন, 1 গ্রাম কার্বোহাইড্রেট এবং প্রোটিন ভেঙে 4 কিলো ক্যালোরি আমরা পাই। সেখান থেকে 1 গ্রাম ফ্যাট ভাঙলে 9 কিলো ক্যালোরি আসে। তাহলে আপনি বুঝতে পারেন যে অল্প একটু যদি আমি ফ্যাট জাতীয় খাবার খাই সেখান থেকে আমার ক্যালোরি অনেক বেশি আসে। যার কারণে অনেকে আপনারা বলেন না যে হচ্ছে গিয়ে অলিভ অয়েল খাবো না সরিষার তেল খাবো নাকি কোনটা খাবো, এই তেল নিয়ে অনেক জল্পনা কল্পনা। তাদেরকে একটা কথাই বলি, আপনি যেটাই খান না কেন আপনার এই যে ফ্যাট জাতীয় বা তেল, যে তেলের তো আর কোনো নিউট্রিয়েন্ট নাই, শুধু ফ্যাটই থাকে তেলে। তো ফ্যাট আপনি যেটাই খান না কেন তেল সেখান থেকে কিন্তু ওই 9 কিলো ক্যালোরি আসবে। হ্যাঁ, কিছু ফর্টিফাইড অয়েল থাকে যেখানে অন্য কোনো ভিটামিনস গুলো ফর্টিফাইড করা সেটা ডিফারেন্ট, বাট ন্যাচারালি আমাদের যে খাবারই খাই অয়েলটা আমাদের সংযত হয়ে খেতে হবে। এবং যেসব খাবার মানে তেল জাতীয়, তেলের সাথে সাথে অন্যান্য যে খাবারগুলো খাচ্ছি সেই খাবার থেকেও ফ্যাট আসছে কিনা সেটাও মাথায় রাখতে হবে। তো প্রথমেই আমাদের আর হচ্ছে গিয়ে প্রচুর এনার্জি দিচ্ছে, ফ্যাট সলিউবল ভিটামিন গুলো আমাদের হচ্ছে অ্যাবজর্ব করে, আমাদের অর্গান গুলো হচ্ছে কাজ করতে সাহায্য করে, আর এটা হচ্ছে ভেঙে আমাদের ফ্যাটে অ্যাসিড করে। হুম, তো আমাদের শরীরে ওই যে টাইপস এর কথা বলছি, আমি নর্মালি ভাবে বলি, যেটা হচ্ছে শক্ত টাইপের ফ্যাট আর হচ্ছে লিকুইড টাইপের ফ্যাট, এটা বললে আপনারা বুঝতে বেশি সহজ হবে। শক্ত টাইপের ফ্যাট কোনগুলো, সেগুলো হচ্ছে ডান্ডা টাইপের, যেগুলো শক্ত হয়ে যায়, যেমন হচ্ছে গিয়ে আমাদের এটাকে কি বলে, উম, আমরা মাখন খাই যে, ঠিক আছে, সেগুলো, এগুলোও কিন্তু আমাদের শরীরের জন্য খেতে পারবো কিন্তু 7%-এর নিচে আমাদের কিন্তু খেতে হবে। দৈনিক আমরা কিন্তু 7%-এর বেশি আমরা নিতে পারবো না।
এটা আমাদের স্বাস্থ্যের জন্য হানিকর হবে। আর লিকুইড যে তেল সেটা তো আমি বললামই যে আমাদের টোটাল ক্যালোরি 20 থেকে 25% আমরা ওখান থেকে নিতে পারবো। কিন্তু ডিপেন্ড করে আপনার ওজন এবং আপনার খাওয়ার চাহিদার উপরে যে আপনি কতটুকু এটা নিবেন। সোর্স তো আমরা দেখছি এখানে সোর্স অনেকগুলো আছে এবং সোর্সের মধ্যে কিন্তু নতুন একটা আছে আপনি দেখেন আমরা এখন প্রচুর গুগলে বা ফেসবুকে দেখি বীচি জাতীয় খাবার নাটস, হ্যাঁ, নাটস আমরা সিডস দেখি, নাটস দেখি, এখান থেকেও কিন্তু আমরা অয়েল পাই। অয়েল নিয়ে কারো প্রশ্ন আছে বা ফ্যাট নিয়ে কারো প্রশ্ন আছে? জি ম্যাম, আমার কিছু কোয়েশ্চেন ছিল, যদি আপনি অনুমতি দিতেন আমি করতাম। হ্যাঁ, শিওর শিওর। হ্যাঁ, জি আসলে ফ্যাট বিষয়টা, এটা আপনি যেমনটি বলছিলেন, আমাদের দেহে ব্রেনের জন্য ফ্যাটটাই মেইন আর কি কার্যকর। এবং এই আমরা যে সকল খাবার খাই, এই সকল খাবারে তো আসলে আর কি অয়েলটা বেশি থাকে। এই কারণে আসলে আমাদের মেয়াদটা তৈরি হয়। আর কি, একদম শুদ্ধ বাংলা খাঁটি ভাষা যদি বলি, এক ক্ষেত্রে ভুঁড়ি বেড়ে যায়। বাট আমরা তো আসলে খাদ্যপ্রিয় মানুষ, অনেকের এই আসলে অভ্যাসটা কন্ট্রোল করতে পারে না। এই ক্ষেত্রে আসলে কোন ধরনের খাবারগুলো আমরা খেলে আসলে আমাদের এই যে এই মেয়াদটা অত পরিমাণে বাড়বে না, কোন ধরনের খাবারগুলো আমরা সেভাবে খেতে পারবো যেগুলোতে আর কি ফ্যাটটা রয়েছে ঠিক আছে, বাট খাবারের পরিমাণটা একটু আর কি বেশি, যেমন মানে লিকুইড ফ্যাট গুলো কোন খাবারগুলোর মধ্যে থাকে আর কি, এই সকল বিষয়ে যদি একটু পরামর্শ দিতেন ম্যাম। আচ্ছা, যেমন আপনি যখন মাছ মুরগি রান্না করেন আমরা কি করি একটা মাছ মুরগিটা একদম ভেজে তারপরে ভুনা করছি, তো তখন কিন্তু মাছ মুরগির ভিতরে হচ্ছে গিয়ে অয়েলটা ঢুকে যায়, ওটা অনেক ক্যালোরি থাকে। এর জন্য আমি বলি যে মাছ মুরগি আমরা যে কষানো রান্না করি সেভাবে না করে সব মাখিয়ে যে একসাথে বসিয়ে দেই, ওটাতে কিন্তু ঝোল ঝোল হলে তেলের পরিমাণ কম লাগে। হুম। আর সেকেন্ড হলো গিয়ে আপনি যখন খাবার খাবেন, ধরেন বাইরে আপনার খাবার খেতে হচ্ছে বাধ্য হয়ে, আপনি বাসায় খাবার খেতে পাচ্ছেন না, ব্যাচেলর বা অফিসে রান্না হয় ওখানে আপনাকে খেতে হচ্ছে, তখন কি করবেন? আপনাকে যেটা এভয়েড করতে হবে ঝোলটা। ঝোলের মধ্যে দেখবেন সব কষানো মসলা এবং তেল থাকে। আপনি যদি ওটা এভয়েড করতে পারেন, আপনি জাস্ট ডাল দিয়ে সবজি দিয়ে আপনি মেখে আপনি মাছ বা মুরগিটা আপনি নিয়ে নেন। আবার অনেকে বলে দাওয়াতে গেলে কি করবো? দাওয়াতে গেলেও কিন্তু সেম। আমি কিন্তু বলি যে রোস্টেড যে ঝোলগুলো আছে, তেলগুলো আছে ওটা এভয়েড করেন। রেজালার মাংসটা নিয়ে নেন। রেজালার ঝোলটা নিয়েন না। হ্যাঁ? আরো বেশি যদি আপনি সচেতন হতে চান তাহলে বলবো যে খাবারটা নেওয়ার সময় বিশেষ করে ওই যে রিচ ফুড বা হচ্ছে আমরা যখন এই বিয়ের সাথে ইসে যাই তখন ওই একটু টিস্যুতে একটু চেপে নিতে পারেন, তখন কিন্তু অনেক অয়েল ওখান থেকে চলে যায়। আমরা কাবাব টাইপের খাবারগুলো যখন খাই আমরা চেষ্টা করব টিস্যু দিয়ে ভালো করে চাপ দিলে কিন্তু অনেক অয়েল ওখান দিয়ে সরে যায়। আর সাথে বোরহানি বা দই যদি জাতীয় খাবার খাই তাহলে ওই অয়েলটা অনেকটা ডাইলিউট করে ফেলে, বাট খুব বেশি না, হজমে সাহায্য করে। তো এভাবে কিন্তু করতে পারি। আর চেষ্টা করতে হবে সবসময় যে তেল তো অবশ্যই আমাদের বডির জন্য দরকারি, কিন্তু ওই যে বললাম যে এক্সেস তেল যাতে না হয়। যেমন আমাদের বডিতে তেল জাতীয় খাবার ম্যাক্সিমামই যায় কখন? আমরা যখন স্ন্যাক্স টাইপের খাবার খাই। স্ন্যাক্স মানে কি? যেমন 10টা থেকে 10:30টার সময় যারা আমরা বাইরে থাকি তখন ম্যাক্সিমাম টাইমে আমরা কি খাই? সিঙ্গারা, সমুচা বা হচ্ছে একটা কেক, তারপর এটাকে কি বলে? পরাটা আইটিসি। পরাটা, তারপরে না, না ওই যে পেঁয়াজু, বেগুনি, ছোলা এই টাইপের খাবারগুলো খাই, রাইট? এবং সাথে আবার কনডেন্স মিল্কের চা খাই। এখন আপনাদেরকে একটা মজার ইয়ে ক্যালকুলেশন শিখিয়ে দিই। ধরেন আপনাদের হ্যাঁ, এই যে একটা মানুষের একটা ছেলের 2000 কিলো ক্যালোরি লাগে। তো এই 2000 কিলো ক্যালোরিটাকে আপনি হচ্ছে গিয়ে ভাগ করবেন যে আমি কোন সময় কতটুকু ক্যালোরি খাবো। তাহলে আমাদের এটাকে 6 ভাগে ভাগ মানে স্ট্যান্ডার্ড হচ্ছে গিয়ে 6টা বার আপনি খাবার খাবেন। 6 বার কি কি? সকালের নাস্তা, দুপুরের খাবার, রাতের খাবার। এই 3টা হবে বিগ মিল। ঠিক আছে? তো এই 3টা আপনি 500 ক্যালোরি করে 1500 কিলো ক্যালোরি গেল। আর বাকি 500 থাকলে হচ্ছে 3টা স্ন্যাক্স।
তিনটার স্ন্যাক্স কি মিড মর্নিং, আমরা 10:30-11টার সময় একটা খাই, সন্ধ্যাবেলা একটা নাস্তা খাই, আর যেটা খাই না সেটা হচ্ছে বেড টাইম। কারণ কি আমাদের অভ্যাস খেয়ে ঘুমিয়ে যাওয়া বা বিছানায় শুয়ে যাওয়া। বাট সায়েন্স বলে, ডায়েট, আমরা নিউট্রিশনিস্টরা বলি যে খাবার 2 ঘন্টা মানে ঘুমাতে যাওয়ার 2 ঘন্টা আগে আপনার খাবারটা শেষ করা উচিত, যাতে খাবারটা হজম হয়। এটারও একটা বিষয় আছে, ঘুমের সাথে খাবার কেন তাড়াতাড়ি আপনি খাবেন। আমার বডি, আমরা ঘুমাতে যাই কারণ আমার শরীরে সারাদিন যে এত কাজ হচ্ছে, তাই না? সেই মেশিনটা শরীরের, যে একটা শরীরের ভিতরে যে মেশিন গুলো আছে সেগুলো রেস্টিং মোডে যাবে। এখন আপনি খেয়েই যদি ঘুমাতে যান, বিছানায় চলে যান, আপনার ব্রেন দেখা যাবে যে ঘুম কিছুটা হয়েছে, মানে অফ মোডে গেছে, কিন্তু পুরোপুরি সে অফ মোডে কিন্তু যেতে পারবে না, কারণ আপনার স্টমাক কিন্তু খাবার হজম করছে এবং স্টমাক খাবার হজম হওয়ার পরে সেটা আবার অন্ত্রে যাচ্ছে, সেখান থেকে সে আবার হচ্ছে ব্লাডে যাচ্ছে। মানে আপনার 2-3 ঘন্টা, 4 ঘন্টা কিন্তু রাতের সময় এই কাজগুলোই হচ্ছে। তাহলে কি আপনার বডি ডিপ স্লিপে যেতে পারবে? কখনোই পারবে না, মেশিন তো চলছে ভিতরে। দ্যাটস ওয়াই কিন্তু আমাদের এই যে শরীর অস্বস্তি লাগে, আমাদের ডিপ ঘুম হয় না, এটাও কিন্তু একটা কারণ। এর জন্য কি বলে যে আপনাদের অবশ্যই, ধরেন আপনি ঘুমাতে যখন যাবেন তার 2 ঘন্টা আগে খাবার শেষ করবেন, খেয়ে একটু হাঁটাহাঁটি করবেন বা নামাজ পড়তে পারেন। তাহলে কি হবে যে আপনাদের অ্যাক্টিভিটিস এর মাধ্যমে 2 ঘন্টার মধ্যে ম্যাক্সিমাম খাবার কিন্তু আপনার হজম হয়ে যায়। তারপর আপনি বেড টাইমে আপনি একটা মিল দিবেন। কি দিবেন সেটা হয়তো 2 চামচ টক দই হতে পারে, হাফ কাপ টক দই হতে পারে, একটু হচ্ছে গিয়ে ইসবগুলের ভুসি পানি হতে পারে, হালকা গরম দুধ হতে পারে। হ্যাঁ? কে যেটা পছন্দ করে, জাস্ট একটু এ পেটটা যাতে খালি না থাকে। অনেকের সমস্যা হয়, অ্যাসিডিটির সমস্যা হয়। তো কেউ যদি ধরেন ৯টার সময় খেয়ে ১১টার সময় ঘুমাতে যান, সেখানে দেখা যাবে যে ৯টায় লাস্ট মিট হলে পরদিন সকাল ৭টায় আবার কিন্তু সে নাস্তা খাচ্ছে। তো বিশাল একটা সময় কিন্তু পেটটা খালি থাকে। দ্যাটস ওয়াই বেড টাইমে খাবারটা দিতে বলি। তো এই ৩ বেলা স্ন্যাকস এ আপনার হচ্ছে ৫০০ কিলো ক্যালোরি বরাদ্দ। এই ৫০০ কিলো ক্যালোরি যদি বরাদ্দ থাকে, তাহলে আপনার একেকবারে হচ্ছে ১৭৫ এর মতো ক্যালোরি হয় স্ন্যাকস এ। ঠিক কি না? জি ম্যাম, এখন এই যে আপনাকে এটা তো আর কি, বলতে হবে। হুম, ম্যাম একটা বিষয় জাস্ট এড করতে চাচ্ছিলাম যে এটা তো ইয়াং পিপলদের জন্য 2000 ক্যালোরিজ, এটা হচ্ছে আমাদের জন্য, বাট হুম। যারা একটু ওল্ড এজ তাদের ক্ষেত্রে আসলে কতটা ক্যালোরি ওরা গ্রহণ করতে পারবে, বা ওদের তো অনেকের দেখা যায় ফ্যাট জমে গেছে, মেয়াদ ও জমে গেছে, ওই ক্ষেত্রে ওনারা কি করতে পারে, এটা যদি একটু ক্লিয়ার করতেন ম্যাম। আচ্ছা, ওল্ড এজ এর জন্য কিন্তু আবার অনেক ধরনের জিনিস অ্যাসোসিয়েট হয়। তো ওইটা আমি আজকে আর ক্যালকুলেটে আপনাদেরকে বলব না। কারণ হচ্ছে গিয়ে তাদের জন্য আলাদাই একটা প্রিপারেশন মিল এবং হচ্ছে গিয়ে তাদের ফিজিক্যাল কন্ডিশন আলাদা। ঠিক আছে? এবং তাদের ছেলে-মেয়ে এবং তাদের শারীরিক পরিশ্রমের উপর ডিপেন্ড করে তাদের অনেক কিছু। হ্যাঁ? তো ও ওইটা আরেকদিন আমরা আলোচনা করব। আপনাদের বিষয়টা নিয়ে আরকি ফোকাস করি। সেটা হচ্ছে যে কেউ আপনারা বলতে পারবেন এই যে আপনারা একটা মাঝারি সিঙ্গারা খাচ্ছেন, এটা থেকে কত কিলো ক্যালোরি আসে? ঠিক বলতে পারলাম না ম্যাম। এনি আইডিয়া? ম্যাম এনি আইডিয়া? 200। আর কেউ? একটা মাঝারি সাইজের আলু সিঙ্গারা থেকে প্রায় ৩০০ থেকে ৩৫০ কিলো ক্যালোরি আসে। তো আপনি যখন মিড মর্নিং এ মানে 10:30-11টার সময় খাচ্ছেন, তখন একটা সিঙ্গারা তো কেউ খান না। মেক্সিমামই ১টা-২টা খাওয়া হয়। সাথে আবার কনডেন্স মিল্কের চাও খায় এবং সেই চাটা বেশ মিষ্টি থাকে। তো ওই ৩০০ র সাথে কনডেন্স মিল্কে ধরেন আরো ৩০০ কিলো ক্যালোরি। তাহলে ৬০০ কিলো ক্যালোরি আপনি নিলেন। যেখানে আপনার নেওয়া দরকার ছিল, আপনার জন্য বরাদ্দ ১৭৫। তো এই যে এক্সেস কিলো ক্যালোরিটা আপনি নিলেন, এটা কি হবে? এটা ফ্যাট তো গেল হিসেবে। এক বেলা স্ন্যাক্স। এটা তো একবেলা স্ন্যাক্স গেল সকালে। আবার সন্ধ্যার সময় আপনি খাচ্ছেন। সন্ধ্যাবেলায়ও কিন্তু সেম কি করছেন? নুডলস, ছোলা, বুট, মুড়ি, আর না হলে হচ্ছে গিয়ে আপনার ওই যে বেগুনি, পেঁয়াজু এগুলো মাখানো বা দই চিড়া, যেগুলো হচ্ছে অলরেডি বাইরে পাওয়া যায় আরকি। হুম?
আরো যদি বলি যে বন্ধুদের আড্ডায় যদি বসি তাহলে তো আরো অনেক ধরনের হাই ক্যালোরি খাবার খাই আমরা, তাই না? তাহলে আপনি হিসাব করেন যে আপনার প্রতিদিন কতটা এক্সেস ক্যালোরি আপনি নিচ্ছেন। এবং এই এক্সেস ক্যালোরি গুলো কি হয়, আমাদের বডিতে আমার যেটা প্রয়োজন সেই প্রয়োজন অনুযায়ী কিন্তু যতটুকু ক্যালোরি আমার দরকার সে কিন্তু খরচ করছে। খরচ করার পরে বাকি যে এক্সেস ক্যালোরিটা থাকবে, ঠিক আছে? যে সুগার বা এটা, এগুলো তো ম্যাক্সিমামই কার্বোহাইড্রেট জাতীয় খাবার থাকে। ঠিক আছে? তো এইগুলো নিলে বডিতে কি হবে, রক্তে ঘুরতে থাকবে। কেউ তো তাকে নিবে না। কারণ যার মানে যে অর্গান গুলো যার যতটুকু দরকার সেটা নিয়ে ফেলছে। তো এই ক্যালোরিটা কি হবে, এক্সেস নিউট্রিশনটা তখন যাবে কি তার স্টোর হাউসে যাবে। আমাদের বাসায় যখন বাজার করি কি করি, যে যতটুকু দরকার হয় আমরা রান্নাঘরে রাখি, আর এর চেয়ে বেশি বাজার করলে আমরা কি করি, স্টোর রুমে রাখি, নাহলে খাটের নিচে রাখি, নাহলে ফ্রিজে রাখি, তাই না? তার চেয়েও যদি আপনি বেশি করেন তখন কি হবে, মানে প্রয়োজনের চেয়ে যে বেশি বেশি বাজার করে ফেলেন, হ্যাঁ, তখন কি করবেন, বাসায় বকা খাবেন, তাই? যে শরীরে তো আসলে বকা দেওয়ার সুযোগ নেই। সে কি করে, ওই যে এক্সেস ক্যালোরি সে হচ্ছে তখন আমাদের যে পাওয়ার হাউস, আমাদের স্টোর হাউস লিভারের কাছে যায়। লিভার তখন হচ্ছে কি, তাকে বলে যে আসো, তোমাকে আমি জায়গা দিচ্ছি, তুমি আমার এখানে থাকো, জমা থাকো। জমা থাকছে, কিন্তু লিভারের তো আসলে একটা লিমিটেশন আছে, স্টোর হাউসেরও তো একটা লিমিটেশন থাকে। আপনি কন্টিনিউয়াসলি এই এক্সেস ক্যালোরি নিয়ে যাচ্ছেন, প্রতিদিন নিয়ে যাচ্ছেন, ক্যালোরি তো ওভাবে লিভার তো আর নিতে পারছে না, তার লিমিট ফুল হয়ে গেছে। তখন কি হবে, ওইটা ফ্যাট হিসেবে লিভারের উপরে ফ্যাট জমতে থাকবে। এবং এই ফ্যাটটা জমতে জমতে যখন 5% এর উপরে চলে যায় তখন আমরা বলি ফ্যাটি লিভার গ্রেড 1। তারপরে যখন আপনি খাবার কমাচ্ছেন না, হাঁপিয়ে যাচ্ছেন, একটু সিঁড়ি বাইরেই হচ্ছে সিঁড়ি স্টেয়ার যখন আপনি নিচ্ছেন, তখনই দেখা যাচ্ছে যে হাঁটাহাঁটি করলেই দরদর করে ঘামাচ্ছেন, বুক ধড়ফড় করছে, আপনার হাঁসফাঁস করছেন, ঠিক আছে? আপনার শরীরের স্টেমিনা কমে গেছে, তখন কিন্তু আপনার অ্যালার্ম হতে হবে যে আমার লিভার কিন্তু ঠিক নেই, আমার কিন্তু কোনো একটা সমস্যা হচ্ছে। এই সমস্যাগুলো কিন্তু অ্যালার্মিং। আমরা কিন্তু অনেকেই কিন্তু এগুলো খেয়াল করি না। এবং যখন অন্য কোনো অসুখ হয়, আমরা আল্ট্রাসাউন্ড করি, তখন দেখি যে আমাদের লিভার তখন কিন্তু অলরেডি এই ফ্যাটি লিভার হয়ে গেছে। এই এক্সেস প্রতিদিন নিতে নিতে তখন গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3 হয়, তারপর সিরোসিস হয়, এবং লিভার শক্ত হয়ে, লিভার কালো হয়ে লিভারে হচ্ছে কি ক্যান্সার হয়। আমরা বুঝে ওঠার আগে। তো এই এক্সেস ক্যালোরি নেওয়াটা আমাদের বন্ধ করতে হবে, কারণ বাংলাদেশে অলরেডি 4.5 কোটির উপরে কিন্তু ফ্যাটি লিভারে আক্রান্ত মানুষ পাওয়া যাচ্ছে, এবং কম বয়সীদের মধ্যেই কিন্তু এটা বেশি। শুধুমাত্র আমাদের এই হাই ক্যালোরি খাবারগুলো আমরা নেই সে কারণে, এবং আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি নাই। এখন আপনারা প্রশ্ন করবেন আমাকে যে ফ্যাটি লিভারটা আমরা কিভাবে কন্ট্রোল করতে পারি। প্রথমত এক্সেস ক্যালোরি নেওয়া বন্ধ করতে হবে। এবং অনেকে মনে করেন যে তেল খেলে, চর্বি খেলে মনে হয় ফ্যাটি লিভার হয়, যেহেতু লিভারের সাথে ফ্যাটি অ্যাড করে, কিন্তু বিষয়টা না। আপনি কার্বোহাইড্রেট জাতীয় খাবার যত বেশি খাবেন, ঠিক আছে, সেটাই কিন্তু একটা সময় ফ্যাট হিসেবে আমাদের ইয়ে হয়, ক্যালোরিটা কনভার্ট হয়। যেমন আপনি বার্গার খাচ্ছেন, পিৎজা খাচ্ছেন, তারপরে হচ্ছে চিকেন ফ্রাই খাচ্ছেন, এই যে ফাস্ট ফুডের যে আইটেম গুলো আমরা খাচ্ছি, ওয়েস্টার্নে কি করে, ওদের হচ্ছে এটা মেইন ফুড হিসেবে থাকে, এটা ব্যালেন্স ফুড। একটা কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট এবং ভেজিটেবলস থাকে, ওদের সালাদ থাকে, ওরা মিক্স কাজের ফাঁকে ইমার্জেন্সি একটা মিল নেয়, সেই একটা মিলের মধ্যে সব ধরনের থাকে। আর আমাদের এত সাহস, আমরা ওদের মেইন ফুডটাকে আমরা স্ন্যাক্স হিসেবে খাই। তাহলে আমাদের শরীরে ওজন কেন বাড়বে না? বুঝতে পেরেছি? তো আমাদের খেয়াল করতে হবে যে আমি কতটুকু নিতে পারবো। আবার অনেকে দেখবেন সারাদিন তেমন কিছু খায় না, কিন্তু তার হচ্ছে কোল্ড ড্রিঙ্কস খাওয়ার প্রতি অনেক ঝোঁক। এক গ্লাস কোল্ড ড্রিঙ্কস থেকে কত কিলো ক্যালোরি আসে কারো ধারণা আছে? কে বলতে পারবেন? 250, আই গেস। এখানে কি মেয়েদের সংখ্যা কম?
ছেলেদের চেয়ে কিন্তু মেয়েরা অনেক বেশি কোল্ড ড্রিঙ্কস পছন্দ করে। সবাই চুপ। আচ্ছা, আমি বলে দিচ্ছি, সেটা 900 থেকে 1200 থেকে 1300 কিলো ক্যালোরি পর্যন্ত হয়ে থাকে। তাহলে আপনার যদি 2000 কিলো ক্যালোরি আপনার জন্য বরাদ্দ থাকে, আর আপনি যদি সারাদিনই নরমাল খাবার খান, আবার 1 গ্লাস কোল্ড ড্রিঙ্কসও খান বা 2-3 গ্লাস কোল্ড ড্রিঙ্কস খান, তাহলে আপনি মানে কত গুণ বেশি আপনি হচ্ছে ক্যালোরি দিলেন বডিতে। আসসালামু ম্যাম আলাইকুম। কতটুকু খাওয়া যাবে আমাদের জ্ঞান রয়েছে? হ্যাঁ, কেউ প্রশ্ন করছিলেন? জি ম্যাম, কোনোভাবেই কোল্ড ড্রিঙ্কসটা অ্যাভয়েড করতে পারি না। এখন আপনি যদি অ্যাভয়েড করতে না পারেন, তাহলে ওয়েট বেড়ে যাবে, ওয়েট বেড়ে যাবে। জি ঠিক আছে? এর জন্যই তো আজকে টপিকটা বললাম যে ফুড অ্যাজ এ মেডিসিন। আপনি কিভাবে আপনি নিজের ডক্টর হতে পারবেন, আপনি নিজে ভালো থাকতে পারবেন। আজকের টপিকটা তো সেজন্যই ওভাবে জি সিলেক্ট করেছি। হুম? তো এগুলো কিন্তু খুব টেকনিক্যাল ইস্যু আজকে আপনাদের সাথে আলোচনা করেছি, যাতে আপনারা নিজেরাই বাইরে যারা খাবার খান, আপনারা কর্মজীবী বা হচ্ছে অ্যাক্টিভ থাকেন, পড়াশোনা করছেন, আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কোন জায়গায় আপনার আসলে এখন ওয়ার্কআউট করা দরকার। সচেতন হতে হবে। ম্যাম, আপনি ক্যালোরির ব্যাপারটা খুব সুন্দর করে বুঝাইলেন ম্যাম। এর সাথে যদি পানি খাওয়াটা আমাদের যদি একটু বলতেন ম্যাম, যে আমরা পানি কিভাবে হ্যাঁ, খাইতে পারবো এবং কোন সময়টা খাইতে ভালো হয়? অবশ্যই আমি আসছি সেই টপিকে। এখন যাচ্ছি প্রোটিনের উপরে। প্রোটিন হচ্ছে এমন একটা খাদ্য উপাদান, আমাদের শরীরে যা কিছু আপনি দেখেন, যেমন চুল, এটা একটা কেরাটিন, এটাও কিন্তু ওয়ান টাইপ অফ প্রোটিন। আমাদের নখ, সেটাও কিন্তু প্রোটিন। আমাদের পুরো স্কিন, সেটাও প্রোটিন। আমাদের ভিতরের যে অর্গান গুলো তৈরি হয়েছে, ঠিক আছে, লিভার, হার্ট, এগুলো কিন্তু সেল দিয়ে তৈরি, সেলটাও কিন্তু প্রোটিনের তৈরি। তো এই প্রোটিন টাইপের খাবার সঠিকভাবে আমাদের সাপ্লাই হওয়া বডিতে অনেক বেশি ইম্পর্টেন্ট। আমি ফার্স্ট ক্লাস প্রোটিনের কথা বলবো। ফার্স্ট ক্লাস প্রোটিন কি? আমাদের মাছ, মাংস, ডিম, দুধ। ফার্স্ট ক্লাস প্রোটিন মানে কি? যেখান থেকে খুব ভালো প্রোটিন আমরা পাই এবং সব ধরনের অ্যামাইনো অ্যাসিড থাকে। মানে প্রোটিন ভেঙে কার্বোহাইড্রেট ভেঙে কি হয়? গ্লুকোজ হচ্ছে, সেটা আমাদের বডিতে শোষণ হয়। ফ্যাট ভেঙে ফ্যাটি অ্যাসিড হয়, সেটা আমাদের বডিতে শোষণ হয়। আর আপনার প্রোটিন ভেঙে অ্যামাইনো অ্যাসিড হয়। ঠিক আছে? ওইটা হচ্ছে গিয়ে আমাদের বডিতে শোষণ হয়। তো প্রোটিনটা আমাদের বডিতে যেটা করতে হবে, আম এই ফার্স্ট ক্লাস প্রোটিন বললাম। আর সেকেন্ড ক্লাস প্রোটিন কি? সেকেন্ড ক্লাস প্রোটিন হচ্ছে গিয়ে ডাল, বীচি জাতীয় খাবার। ঠিক আছে? সেগুলো হচ্ছে গিয়ে সেকেন্ড ক্লাস প্রোটিন। মানে এখানে সব ধরনের অ্যামাইনো অ্যাসিড থাকে না। কিছু মিসিং থাকে। আমাদের বডিতে 11টা এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড থাকে। তো এই সবগুলোই হচ্ছে গিয়ে ফার্স্ট ক্লাস প্রোটিনে থাকে। আর ডাল জাতীয় খাবারে কিছু মিসিং থাকে, 1-2টা। দ্যাটস ওয়াই আপনাদের কিন্তু ডাল খেলে দেখবেন যে আমরা বলি সবসময় যে মিক্সড ডাল খান। অনেকে আছে না যে আমরা ভেজিটেরিয়ান, আমরা মাছ মাংস খাবো না বা পছন্দ করি না, আমি সেকেন্ড ক্লাস প্রোটিনটাই আমি চুজ করছি, ওখান থেকেই খাবো। তো সেক্ষেত্রে কিন্তু আপনার প্রোটিনের চাহিদা পূরণ করার জন্য, শরীরে অ্যামাইনো অ্যাসিডের চাহিদা পূরণ করতে হলে আমরা মিক্সড ডাল খেতে হবে। হ্যাঁ, মিক্স নাটস খেতে পারেন, সেখান থেকেও কিন্তু আসে। এরপর যদি আমি ভিটামিনে যাই, ভিটামিনটা হচ্ছে গিয়ে আমাদের 2 ধরনের। এর আগে বলেছি ফ্যাট সলিউবল ভিটামিন, আর একটা হচ্ছে ওয়াটার সলিউবল ভিটামিন। ফ্যাট সলিউবল ভিটামিন মানে কি? যে ভিটামিন গুলো ফ্যাটের সাথে বাইন্ড হয়ে আমাদের বডিতে অ্যাবজর্পশন হয়। কোনগুলো? এ, ডি, ই, কে। ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই এবং ভিটামিন কে। এই 4টা হচ্ছে ফ্যাট সলিউবল ভিটামিন। এগুলো কিন্তু ফ্যাট ছাড়া হবে না। যেমন ভিটামিন এ, ভিটামিন এ আমরা সবচেয়ে বেশি আমরা কিসে পাই? হলুদ এবং গাঢ় সবুজ শাকসবজিতে। গাজর, কাঁচা খাবেন, কিছুটা আপনার বডিতে শোষণ হবে। মিষ্টি কুমড়া, ঠিক আছে, আপনি হচ্ছে গিয়ে খেলেন, কিন্তু এটা আপনি ভর্তা করে খেলেন। নর্মাল হচ্ছে গিয়ে সিদ্ধ করে ভর্তা করে খেলেন, তাহলে এটা যতটুকু আপনার বডিতে ভিটামিন এ শোষণ করবে, তার চেয়ে বেশি
ভর্তা করার সময় যদি একটা তেল দিয়ে আপনি ভর্তা করেন, সরিষার তেল দিয়ে, তাহলে কিন্তু ওইটা আরো 10 টাইমস বেশি আপনার বডিতে শোষণ হবে। তো এই হচ্ছে ভিটামিন ও ফ্যাট সলিউবল ভিটামিন। ভিটামিন ডি এর বিষয়ে আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, আমাদের যত ধরনের ভিটামিন গুলো আছে তার মধ্যে ভিটামিন ডি কিন্তু খুব ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট আমরা বলছি? কেউ যদি ভিটামিন ডি হচ্ছে গিয়ে আমাদের হরমোন হিসেবে কাজ করে। কিভাবে হরমোন হিসেবে কাজ করে? আমাদের বডিতে যত সিনথেসিস হয়, আমাদের বডিতে যত বেশি হচ্ছে গিয়ে অন্যান্য এনজাইম গুলো কাজ করার বিহাইন্ড দ্য সিনে কিন্তু ভিটামিন ডি কাজ করে। বাট আমাদের শরীরে কিন্তু আমরা যারা হচ্ছে কর্মজীবী তাদের কিন্তু সান এক্সপোজারে যাই না এবং ভিটামিন ডি এর সোর্স খাবার থেকে হচ্ছে খুবই কম। আরো মজার ব্যাপার হচ্ছে যতই আমরা খাবার থেকে ভিটামিন ডি নিতে চেষ্টা করি না কেন 70% এর মানে 30% এর বেশি খাবার ডায়েটারি ভিটামিন ডি থেকে আমরা নিতে পারি, এর চেয়ে বেশি নিতে পারি না, 30 বেশি। তো 70% এর জন্য আমাদের কিন্তু সানলাইট এর উপরে নির্ভর করতে হয় এবং কোন সময় সানলাইটে আপনারা এক্সপোজ করবেন সেটা হচ্ছে সকাল 10টা থেকে দুপুর 2টা পর্যন্ত। যার গায়ের রং বেশি ডিপ সে তত বেশি সময় সূর্যে থাকতে হয়। ঠিক আছে? মিনিমাম আমাদের যদি শ্যামলা বা ফর্সা কেউ হয়ে থাকেন তাহলে সে 15 থেকে 20 মিনিট থাকলে হবে। আর যারা আরেকটু ডার্কেস্ট তারা হচ্ছে গিয়ে 30, 35, 40 মিনিট থাকতে হবে। এবং মজার কথা হচ্ছে জামা কাপড় পরে কিন্তু আবার সানলাইটে বসলে হবে না। আপনার হচ্ছে গিয়ে স্কিনটাকে সানলাইটের সংস্পর্শে আনতে হবে। যারা ছেলে আছেন তারা কিন্তু সহজেই হচ্ছে অফ ডেতে আর যেহেতু ভিটামিন ডি হচ্ছে আমাদের বডিতে স্টোর থাকে, তো প্রতিদিন অবশ্য 2-3 দিন পর যদি 2-3 দিনও যদি আপনার হচ্ছে কি পিঠ রোদে দিয়ে একটু বসতে পারেন তাহলে কিন্তু আপনার ভিটামিন ডি স্কিনে অ্যাক্টিভ হয়ে যাবে এবং ওটা স্টোর হিসেবে থাকবে। আর মেয়েরা যারা আছেন কালো হয়ে যাওয়ার ভয়ে হচ্ছে কি রোদে যান না তাদের যেটা বলবো যে হাতের যে তালুর অংশটা সেই অংশটা কিন্তু আমরা অনেক ফর্সা থাকে ওইটা কিন্তু আমরা যখন রিক্সায় কোথাও যাই বা হচ্ছে জানালার পাশে বসি এই যে কাঁচের ভিতর থেকে যে রোদ আসে সেই রোদেও কিন্তু ভিটামিন ডি তৈরি হবে না, সরাসরি বারান্দা বা ছাদে গিয়ে কিন্তু আপনাকে এই রোদটা হাতে বা পায়ে লাগাতে হবে, তাহলে ওখানে ভিটামিন ডি অ্যাক্টিভ হয়ে যাবে। এই হলো অবস্থা। আর সেকেন্ড হচ্ছে গিয়ে ওয়াটার সলিউবল ভিটামিন যদি বলি বাকি যে ভিটামিনস গুলো আছে সেগুলো সবই যেমন বি, সি এগুলো সবই হচ্ছে গিয়ে ওয়াটার সলিউবল ভিটামিন। এখানে একটা বিষয় হচ্ছে যে আমরা যখন শাকসবজি খাই তখন আমরা কিন্তু আসলে এই ওয়াটার সলিউবল ভিটামিনের নিউট্রিশনটা অনেকটা লস করে ফেলি কারণ আমাদের শাক এবং সবজি আমরা কি করি শাক কুচি কুচি করি তারপর বালতি পানিতে ভিজিয়ে রাখি তারপর ওখান থেকে উঠিয়ে ধুয়ে উঠাই। লাল শাকের পানি লাল হয়ে যায় ও সবুজ শাকের পানি সবুজ হয়ে যায়, এর মানে কি ওখান থেকে ভিটামিন কিন্তু পানিতে চলে গেছে। আবার যখন অন্যান্য সবজিগুলো ইয়ে করি তখনও কিন্তু আমরা ওগুলো কেটে তারপর হচ্ছে গিয়ে ওয়াশ করি। এটা না করে আমাদের যেটা কিভাবে আমরা এই নিউট্রিশনটা বজায় রাখবো সেটার পদ্ধতি হচ্ছে সবজি আস্ত হচ্ছে গিয়ে আপনি পানিতে ধুয়ে তারপর আপনি যত সম্ভব বড় বড় করে কাটবেন। আর শাকটা হচ্ছে গিয়ে গোড়াটা ফেলে আপনি ভালো করে পানি দিয়ে ওয়াশ করে নিয়ে তারপর কুচি কুচি করে কেটে তারপর আপনি রান্না করবেন এবং শাকসবজি কিন্তু অল্প সময় হাই হিটে ঠিক আছে রান্না করতে হবে এবং শাক যত অর্ধ সিদ্ধ খাওয়া যায় এটা নিউট্রিশন তত ভালো থাকে। আর সবজিও কিন্তু সেম, হ্যাঁ। আর মাছ মুরগি কিন্তু আপনি অল্প আছে বেশিক্ষণ রান্না করবেন তাহলে হবে কি এর ভিতরে যে জার্ম গুলো থাকে সেগুলো মরে যায়। এরপরে এগুলো তো দেখলাম ফ্যাট ওয়াটার স্টোরেজে গেলাম না, মিনারেলস তো আমাদের বডিতে লাগে যেমন মিনারেলস এর ম্যাম মধ্যে এখানে একটা দেখলাম কোশ্চেন যে ছিল ভিটামিন সম্পর্কিত, যদি একটু পারমিশন দিতেন। কি বলুন। ম্যাম ওই ভিটামিন সির বিষয়টা যদি একটু ক্লিয়ার করতেন, ভিটামিন সি আসলে কোন কোন খাবারগুলোতে এবং এটার কার্যকারিতাটা আর কি আমাদের বিষয়। আচ্ছা, ভিটামিন সি তো অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে আমাদের বডিতে অনেক ভালো কাজ করে কিন্তু এই যে গরমের মধ্যে আমরা বা ওয়েট রিডিউসের জন্য প্রচুর পরিমাণে ভিটামিন সি খাই লেবুর রস খাই, দুঃখের বিষয় হচ্ছে ভিটামিন সি কিন্তু আমাদের বডিতে স্টোর হয় না। আপনার বডিতে ডেইলি যতটুকু লাগান ওইটার থেকে বাকিটা কিন্তু আপনার কিডনি থেকে বের হয়ে যাবে ইউরিনেশনের মাধ্যমে।
তো আপনি পরিমাণ মতো খাবেন এবং ভিটামিন সিটা হচ্ছে গিয়ে সবচেয়ে ভালো থাকে আমলকিতে। আমলকি সস্তা একটা ফল যেটা হচ্ছে সবসময় আমাদের দেশীয় ফল পাওয়া যায়। ঠিক আছে? এটা খেতে পারেন। এছাড়াও কিন্তু আমাদের কাঁচামরিচেও কিন্তু থাকে, ধনেপাতাও থাকে। কিন্তু এটা কি হয়? সানলাইট এবং হচ্ছে গিয়ে আপনার খোলা বাতাসে কিন্তু এগুলো নষ্ট হয়ে যায়। যেমন হচ্ছে আমরা যখন ধনেপাতা কুচি করে এই হাই হিটে নষ্ট হয়। যেমন ধনেপাতা, কাঁচামরিচ আমরা যখন চুলায় দিব, তখন খাবারটা রান্না করা শেষ হয়ে গেলে তারপর চুলার উপর দিয়ে তারপর আমরা কিন্তু নামিয়ে নিব। সেখানে কিন্তু কিছুটা লস হলেও অনেকটাই থাকে। কিন্তু আমরা যখন চুলায় কাঁচামরিচ এবং ধনেপাতা দিয়ে জাল দিতে থাকি, তখন কিন্তু ওখানে ভিটামিন সিটা নষ্ট হয়ে যায়। লেবু খাওয়ার সময় আমরা খেয়াল করব যে যখন খেতে বসবো তখন কেটে আমরা কিন্তু ভাতের সাথে মিক্স করে খাবো। আবার অনেক সময় আমার হয় না যে অনেকক্ষণ আগে কেটে রেখে দিই বা কেটে ফ্রিজে রেখে দিই, সেটাতে কিন্তু দেখবেন লেবুর গন্ধটা অন্যরকম হয়ে যায়। এর মানে কি, এর কেমিক্যাল কম্পোজিশন চেঞ্জ হয়ে যায়। ওটা কিন্তু ভিটামিন সিটা আসলে নষ্ট হয়ে যায় তখন। এগুলো খেয়াল রাখতে হবে। ম্যাম আমার একটা কোশ্চেন ছিল। হুম, জি বলুন। ম্যাম হচ্ছে খাবার সচেতন আছে, স্পাইসি বা এগুলো খাবার সপ্তাহে ১-২ দিন খাওয়া হয় এবং মাছ মাংসে মশলার পরিমাণ খুব কম, কিন্তু তারপরেও ম্যাম খাবার মানে যে খাবার খাওয়ার প্রতি আগ্রহ সেটা নাই এবং হজম প্রক্রিয়া খুব ধীর গতিতে, এই ক্ষেত্রে করণীয় কি? আচ্ছা, প্রথমত হজম প্রক্রিয়া যদি ধীরগতি হয়, সেটার জন্য আপনার মেটাবলিজমটা পাওয়ার বাড়াতে হবে। কেন আপনার মেটাবলিজম, এই যে আজকে যেটা বললাম যে আপনি ঘুম ঠিক সময় মতো ঘুমাচ্ছেন কিনা, সময় মতো খাবার নিচ্ছেন কিনা, এটা খুব জরুরি। তারপর হচ্ছে তারপরে যদি মেটাবলিজম স্লো হয়, আপনি সকালবেলা ঘুম থেকে উঠে হালকা গরম পানিতে লেবু পানি, ঠিক আছে, এটা খেতে পারেন। এটা কিন্তু আমাদের হচ্ছে গিয়ে মেটাবলিজমটাকে স্ট্রং করে। তারপর হচ্ছে কিছু ডিটক্স ওয়াটার আছে, ঠিক আছে, এগুলো হেল্প করে আমাদেরকে। তারপর হচ্ছে ওই যে টক দইয়ের কথা বললাম, ওটাও কিন্তু আমাদের গাট ফ্লোরাকে ভালো রাখে। গুড প্রোবায়োটিক থাকলে কিন্তু আপনার হজম প্রক্রিয়া অনেক বেশি স্ট্রং হয়। হ্যাঁ, তো রুচি যখন থাকে না, সেটার জন্য আমি যেটা বলবো যে আপনি ওই যে আমলকি খাওয়ার কথা বললাম, আমলকি ভিটামিন সি কিন্তু আমাদের রুচি বাড়াতে সাহায্য করে, এটা ন্যাচারাল। কচি পেয়ারা পাতাও খেতে পারেন। পেয়ারা পাতার যে কচি অংশটা সেটাও কিন্তু আমাদের মানে রুচি বর্ধক হিসেবে কাজ করে। তো সেটাও কিন্তু আপনি খেতে পারেন। তারপর হচ্ছে গিয়ে উম চা, কফি, ক্যাফিন টাইপের যে খাবার, যেমন ঘুম থেকে উঠেই আমাদের অনেকের মতো চা খাওয়ার একটা অভ্যাস থাকে। এই ধরনের খাবারগুলো খেলে বা কফি খাবার খেলে কিন্তু বাই ন্যাচারাল আপনার বডিতে কিন্তু ওই যে হজমের সমস্যা হবে এবং আপনার খাবার রুচিতেও প্রবলেম হবে। তো এইগুলো করা যাবে না। আবার খেয়ে উঠে কিন্তু অনেকে আমরা হচ্ছে কি করি, চা বা কফি খাই। এটাও করা যাবে না। মিনিমাম হচ্ছে ৪০ মিনিট পরে আপনার খাবার এই কফি বা চা খেতে হবে। কারণ কি, আমাদের খাবারে যে ক্যালসিয়াম, আয়রন আছে এটা শোষণ হতে বাধা দেয়। ঠিক আছে? ক্যাফেইন। আচ্ছা, এই যে ওয়াটার নিয়ে আপনারা বলছিলেন, ওয়াটার নিয়ে আমরা এখন বলবো। আমাদের শরীর যে দেখছেন, এই শরীরে 70% কিন্তু ওয়াটার আর 30% হচ্ছে গিয়ে সলিড অংশ। শুনে অবাক লাগছে নিশ্চয়ই সবার। তাহলে চিন্তা করেন যে যদি আলাদা করি তাহলে এই 70% পানিকে ভালো রাখতে হলে, বডিটাকে ভালো রাখতে হলে অবশ্যই আমাদের সঠিক পরিমাণ পানি খেতে হবে। নরমালি আমাদের পানি খাওয়ার হচ্ছে ৮ গ্লাস আমরা পানি খাবো। ঠিক আছে? ৮ গ্লাস। সেটা ১.৫ থেকে ২ লিটার হয়। আর আপনি যদি এসির মধ্যে থাকেন দিনের বেশিরভাগ অংশে, তাহলে এই পানি খাওয়ার পরিমাণ আরো বাড়াতে হবে। আর অনেকে মনে করে যে বাইরে যারা ঘামায় তাদের মনে হয় পানির চাহিদাটা বেশি। তাদের যেমন পানির চাহিদা বেশি, তেমন এসির মধ্যে যারা থাকে তাদের কিন্তু হচ্ছে স্কিন ড্রাই হয়ে যায়, ইন্টারনাল অর্গানও কিন্তু ড্রাই হয়ে যায়। দ্যাটস ওয়াই তাদের কিন্তু পানির চাহিদাটা আরো বেশি থাকে। তারাও কিন্তু পর্যাপ্ত পরিমাণে মানে ১০ থেকে ১২ গ্লাস পানি খাবেন আপনারা। যে যত ঘাম হয় তাদের পানি কি, আমি ঠিক পানির জায়গায় আমি তরল পদার্থ বলবো। তরল কি, সেটা পানি হতে পারে, জুস হতে পারে, তারপর হচ্ছে স্যুপ হতে পারে। ঠিক আছে? এই ধরনের তরল জাতীয় খাবারগুলো কিন্তু আমাদের শরীরের জন্য খুব ইম্পর্টেন্ট।
আর কত গ্লাস পানি খাবেন সেটা তো আমি বললাম যে 8 থেকে 10 গ্লাস। হ্যাঁ, কারো কোনো প্রশ্ন আছে? হ্যাঁ ম্যাম, একটা প্রশ্ন ছিল। জি, ম্যাম, জি বলুন, আমি শুনছি। করতে পারি কি প্রশ্নটা? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই করুন। ম্যাম, অ্যালার্জি প্রতিরোধক খাবারগুলো যদি একটু বলে দিতেন যে কোনগুলো। অ্যালার্জির বিষয়টা কিন্তু হচ্ছে একেকজনের একেক ধরনের খাবারে অ্যালার্জি থাকে। নরমাল অ্যালার্জি যদি বলি তাহলে বেগুন, ইলিশ মাছ, ঠিক আছে? এই টাইপের খাবার, পুঁই শাক, ঢেঁড়স, কচু, এগুলোতে অ্যালার্জি থাকতে পারে। কিন্তু আপনার আসলে কোন খাবারে অ্যালার্জি সেটাও কিন্তু এখন ব্লাড টেস্ট করে বের করে ফেলা যায়। আপনি যদি অ্যালার্জির সমস্যা থাকে তাহলে অবশ্যই আপনি টেস্ট করাবেন এবং স্পেসিফিকলি ওই খাবারের নামই আসবে যে এই খাবারটাতে আপনার অ্যালার্জি হয়, ওই খাবারটা বাদ দিবেন। গরুর মাংস, চিংড়ি মাছ, হাঁসের মাংস, এগুলোতেও অ্যালার্জি হয়। হুম। হ্যাঁ ম্যাম, বুঝতে পারছি, ধন্যবাদ। আচ্ছা, নেক্সট দেখেন একটা পিরামিড দেখতে পাচ্ছেন আপনারা। এই পিরামিডটা হচ্ছে গিয়ে যে আমরা যত খাবার খাই, অনেকে বললেন না যে আমি কোন খাবার খাবো বুঝতে পারি না, এরকম। তো এই পিরামিডটা দেখেন নিচে কি আছে, শস্য জাতীয় খাবার মানে কার্বোহাইড্রেট জাতীয় খাবার। পিরামিডের নিচের অংশটা বড়, মানে এটা বেশি আমাদের শরীরে দরকার হয়। এরপরে কি আছে, শাকসবজি এবং ফলমূল, এই দুটো আমাদের সমান খেতে হবে। এর উপরে কি আছে, দুধ এবং দুধের তৈরি খাবার এবং মাছ মাংস মানে প্রোটিন টাইপের খাবার এটা। এবং সর্বশেষ হচ্ছে তেল, ফ্যাট জাতীয় খাবার, ওটা সবচেয়ে কম নিবো আমরা। এবং যতই আমরা এই ধরনের খাবার খাই না কেন, সাথে সাথে নিচে দেখেন আমাদের কি হয়, ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে হবে। কারণ আপনি ভালো খাবার খাচ্ছেন কিন্তু আপনার বডির মুভমেন্ট নাই, তাহলে কিন্তু ওই খাবারটা আমাদের সঠিকভাবে বডিতে কাজ করবে না। এবং একটা ডায়েট সেট যদি বলি যে একটা প্লেটের অংশ কিভাবে দেখা যাবে, আপনি দেখেন এখানে কিন্তু দেয়া আছে যে কার্বোহাইড্রেটটা আমরা ব্রাউন কালারের মডারেটলি নিব, তার চেয়ে প্রোটিনটা নিব সবচেয়ে বেশি নিব, ভেজিটেবলটা, এবং তারপরে ফ্রুটসটা একটু একটা অংশ রাখবো, এবং পাশে ডেইরি মানে দুধের তৈরি খাবার একটা অংশ থাকবে। এইভাবে করে আমরা প্লেটটা করতে পারি। আমি এতক্ষণ যেটা বললাম যে একটা ফুড পিরামিড যেটা হওয়া উচিত, কিন্তু হচ্ছে কিন্তু উল্টাটা। আমরা কি করি, মাছ মাংস এই টাইপের খাবারগুলো অনেক বেশি খাই, তাই না? কার্বোহাইড্রেট জাতীয় খাবারগুলো এরকম নেই না যে ডায়েট করি যখন, তখন পুরাই দেখেন আপনি কিন্তু পুরো উল্টা এনভায়রনমেন্টাল যে পিরামিড আছে এখানে, আমরা কিন্তু এইগুলো ফলো করি। তাহলে আমাদের শরীরের জন্য যেটা দরকার সেটা কিন্তু আমাদের যাচ্ছে না। এরপরে যেগুলো আছে সেগুলো হচ্ছে গিয়ে আহ আমাদের এই যে নিউট্রিয়েন্ট নিয়ে কথা বললাম, এটার অভাবে কি হয়, যেমন প্রোটিন এনার্জির অভাবে আমাদের কোয়াশিয়কর একটা রোগ হয়, ভিটামিন ডি এর অভাবে অস্টিওপোরোসিস মানে হাড্ডিতে ফাঁকা ফাঁকা ভাব, হ্যাঁ, সেটা হয়ে যায়। আয়োডিনের অভাবে আমাদের গলগন্ড হয়, সেটা আমরা জানি। আয়রনের অভাবে এনিমিয়া হয়, রক্ত শূন্যতা। তারপর থায়ামিন আছে, ভিটামিন বি, সেটা বেড়ে বেড়ে আমাদের এখন একটু কম। নাইট্রেটরা আগে হতো আমাদের, ভিটামিন সি তে স্কার্বি হয়, যদিও আমাদের ভিটামিন সি এখন আর আমাদের অভাব হয় না। আর ভিটামিন এর অভাবে একটা সময় আমাদের কি হতো, রাতকানা রোগ হতো, সেটাও আমাদের এখন কম হয়। আর যেটা করবো যে এক্সেস হচ্ছে গিয়ে ফ্যাটে আমাদের কি সমস্যা হয়, আমাদের ওয়েট বেড়ে যায়। ওয়েট যদি বেড়ে যায় তাহলে আমাদের হচ্ছে বিভিন্ন ধরনের কোমরবিডিটি মানে হচ্ছে আমাদের প্রেশার বাড়তে পারে, আমাদের ডায়াবেটিস হতে পারে, আমাদের হার্ট ডিজিজ হতে পারে, এটা পিসিওস হতে পারে, থাইরয়েডের সমস্যা হতে পারে। তো হচ্ছে একটার সাথে আরেকটা কিন্তু এটা জড়িত। এবং নেক্সট যেটা হচ্ছে আপনাকে বলেছিলাম যে ক্যালোরি ডিস্ট্রিবিউশন আমরা কিভাবে বুঝবো, সেটা হচ্ছে গিয়ে প্রোটিন এবং কার্বোহাইড্রেট দেখেন 1 গ্রাম থেকে আমাদের 4 কিলো ক্যালোরি আসছে, আর ফ্যাট সেখানে 1 গ্রাম থেকে আমরা 9 কিলো ক্যালোরি পাচ্ছি। এই হচ্ছে আমাদের টোটাল ইয়ে। তো এই পর্যন্তই আজকে আমার মনে হয়। আহ কারো যদি কোনো প্রশ্ন থাকে আপনি সেটা এখন করতে পারেন। ম্যাম, আমার একটা প্রশ্ন ছিল, মানে পার্সোনাল একটু প্রবলেম ছিল, আমি কি শেয়ার করতে পারি? হ্যাঁ, শিওর।
11 তারিখে মানে 10 তারিখে আমাদের তো প্রোগ্রাম ছিল কক্সবাজারে। তো ওইখান থেকে আসার পর থেকে ম্যাম আমার অ্যাকচুয়ালি 12 তারিখেও একদিন আসার পরে একদিন ভালো ছিলাম এবং পরের দিন থেকে আমি যা খাচ্ছি ম্যাম খাওয়ার পরে হচ্ছে আমার বদহজমটা একটু বেশি দেখা দিচ্ছে। মানে আমার ডাইজেস্টটা কম হচ্ছে ম্যাম। মানে ডাইজেস্ট হচ্ছেই না একরকম। তো এটা একটু প্রবলেম ফেস করতেছিলাম ম্যাম। এটার যদি কোনো সলভ দিতেন। এটা কেন হচ্ছে আপনার, আপনি কি বুঝতে পারছেন যে কেন হতে পারে এটা? ম্যাম হতে পারে যে ওখানে অনেক বেশি খাওয়া হয়ে গেছিল। মানে ওভার খাওয়া হয়ে গেছিল এইরকম। আর বাসায় আসার পরে মানে মানে ওখানে কোনো প্রবলেম হয়নি ম্যাম। কিন্তু বাসায় আসার পরে এই প্রবলেমটা মানে ফেস করছি। আপনি কি কক্সবাজারে সি ফুড খেয়েছিলেন? আ ম্যাম এমনি নরমালি ফুড স্কুলানি খাওয়া হয়েছিল এবং বুফে খাওয়া হয়েছিল মেক্সিমাম। আচ্ছা। আপনি চেষ্টা করেন, যেহেতু আপনার একটু ইনডাইজেশন এর প্রবলেম হচ্ছে, আপনি ডাল জাতীয় খাবার খাবেন না। তারপরে হচ্ছে সহজপাচ্য যে খাবারগুলো আছে, যেমন হচ্ছে গিয়ে মসলা জাতীয় খাবার এভয়েড করে চলেন, একটু দই খাবেন। আর হচ্ছে যে ঝিঙ্গা, চিচিঙ্গা, লাউ, চাল কুমড়া, পানি জাতীয় যে সবজিগুলো আছে সেগুলো আপনি খান। আর গরুর মাংস বা এই যে প্রোটিন টাইপের খাবারের মধ্যে আপনি হচ্ছে মুরগি খান, মাছটা খান। মাছটা বেশি খাওয়ার চেষ্টা করেন। আমার মনে হয় যে ইনডাইজেশন সব এই কয়েকদিনের মধ্যে এটা ঠিক হয়ে যাবে। ধন্যবাদ ম্যাম। আর আরেকটা বিষয় ম্যাম ওই যে পানি খাওয়ার যে কথা বলছিলাম যে আপনি বলছিলেন যে ঘুমানোর মেক্সিমাম ২ ঘন্টা আগে খাবার খাইতে হবে। তো সেক্ষেত্রে ম্যাম আমার একটা অভ্যাস আছে আমি ঘুমানোর আগ মুহূর্তে পানি খাই ম্যাম। তো এখানে কি পানি খাই ঘুমাইলে কোনো প্রবলেম হবে? আ পানি খেয়ে ঘুমাতে গেলে তো আসলে প্রবলেম হওয়ার কথা থেকে। কারণ আপনার ওয়াশরুমে যাওয়ার একটা প্রবণতা থাকবে। তারপর হচ্ছে গিয়ে আপনি আ চেষ্টা করবেন যে ১ গ্লাস পানি না খেয়ে আপনার যতটুকু তৃষ্ণা লাগে, ঠিক আছে? আ ততটুকু পরিমাণ। আবার ভাত খাওয়ার পরপরই কিন্তু আবার আমরা পানি খেতে নিষেধ করি। যেমন হচ্ছে তাহলে ডাইজেশন এর প্রবলেম হয়। আমাদের যে এনজাইম গুলো সিক্রেশন হয় সেটা ডাইলেট হয়ে যায়, ঠিকমতো খাবার হজম হয় না। তো আপনাকে অবশ্যই খাওয়ার ৩০ মিনিট পরে হচ্ছে গিয়ে পানি খেতে হবে। তবে যেহেতু মুখে খাবার লেগে থাকে ততটুকু পরিষ্কার করার জন্য ২-৩ সিপ পানি আপনি খেতে পারেন। আর ঘুমাতে যাওয়ার সময় আপনি চেষ্টা করবেন যে পানি কম না, ১-২ ঢোক আরকি সিপ পানি খেতে। পুরো ১ গ্লাস পানি খাওয়ার প্রয়োজন নেই। ও ওকে ম্যাম আমি বুঝতে পেরেছি। ম্যাম আরেকটা একটু প্রশ্ন ছিল যে আমাদের হুম। অ্যাসিডিটির অনেক সময় প্রবলেম হয় বা গ্যাসের একটু সমস্যা হয় ম্যাম। তো সেই ক্ষেত্রে আমরা কোন খাবারগুলা খাইতে পারি? ওই যে বললাম আজকে লেকচারে যে পান্তা ভাত খাবেন, টক দই খাবেন, পান্তা ভাত খাবেন। এগুলো কিন্তু হচ্ছে ধরেন সপ্তাহখানেক খাবেন আরকি। তারপর এগুলো ঠিক হয়ে যাবে। আর অ্যাসিডিটি হওয়ার মূল কারণ হচ্ছে গিয়ে আপনি ভাজা পোড়া অতিরিক্ত তেল জাতীয় খাবার এবং হচ্ছে ২ টা খাবারের গ্যাপ অনেক বেশি। মানে আমরা ৩-৩.৫ ঘন্টার মধ্যে কিছু না কিছু খাবার। আপনি যদি ৬ বেলা খাবারের ইয়ে করেন, প্র্যাকটিস করেন, তাহলে কিন্তু আপনার হচ্ছে অ্যাসিডিটি কমে যাবে। আর যদি মনে করেন যে দুপুরে সকালবেলা নাস্তা করে বের হলেন, আবার দুপুরে কিছু না খেয়ে একদম লাঞ্চ করলেন, তাহলে এখানে গ্যাপ কিন্তু ৮-৯ ঘন্টার একটা গ্যাপ রয়ে যায়। ৩-৪ ঘন্টা পর কিন্তু আমাদের খাওয়াটা হজম হয়ে যায়, তখন কিন্তু আমাদের বডিতে, আমাদের স্টমাকে কিন্তু এই যে হজমের যে আ এনজাইমটা, HCl টা ওটা কিন্তু সিক্রেশন হয়। তখনই ওই স্কিনে পড়ে, স্টমাকে পড়ে ওইটা কিন্তু কি হয়? একটা ঘায়ের মতো হয়, আলসার হয়। ওখানেই যখন তেল মসলা বা জাতীয় খাবার পৌঁছায় তখনই আমাদের এই যে অ্যাসিডিটির সমস্যা, বুক জ্বালা-পোড়া, পেট ব্যথা এগুলো হয়। তো আপনাকে যেটা করতে হবে, পেট খালি রাখা যাবে না। কিছু না কিছু খাবার তখন খেতে হবে। ইভেন কি আপনি পানিও খেতে পারেন, একটা বিস্কিট খেতে পারেন, কোন ড্রাই ফ্রুটস রেখে দিতে পারেন ব্যাগের মধ্যে, খেজুর রেখে দিতে পারেন, কিশমিশ রেখে দিতে পারেন। যেটা আপনার পক্ষে সম্ভব। ঠিক আছে? এবং ওই যখনই আপনি দেখবেন যে খাবারটা ডাইজেস্ট হচ্ছে, ক্ষুধা ভাব লাগছে, তখনই আপনি কিছু না কিছু খাবার খেয়ে ফেলবেন। তাহলে লং টার্ম এর জন্য কখনোই আপনার এই অ্যাসিডিটি বা পেটের সমস্যা হবে না। ধন্যবাদ ম্যাম। অসংখ্য ধন্যবাদ আপনারে। আর কারো কোনো প্রশ্ন আছে? আসসালামু আলাইকুম ম্যাম। আপনি ডিটক্স ড্রিংক এর যে ব্যাপারটা বললেন, এইটার সঠিক নিয়মটা কি এবং এটা খাওয়ার সঠিক নিয়মটা কি? আমি YouTube এ বিভিন্ন ভিডিও দেখেছি। বিভিন্ন জন বিভিন্নভাবে এটাকে এক্সপ্লেইন করে। কাইন্ডলি বলবেন যে এটার সঠিক নিয়মটা কি? আচ্ছা।
ডিটক্স ওয়াটার হচ্ছে গিয়ে যদি ছেলে মেয়ে একটু ভাগ করে বলি, মেয়েদের যেমন স্কিনের জন্য খুব একটু ডিটক্স ওয়াটারটা দরকার ইন্টারনাল বডির জন্য। আমি সবসময় বলি এবং এনিমিকও হয় মেয়েরা বেশি। তো আমরা যারা বাইরে কাজ করি সবসময় কিন্তু পানি ক্যারি করি, হ্যাঁ? তো রাত্রেবেলা আমরা সকালবেলা ওই একটা পানির জারের মধ্যে আমরা ১.৫ লিটার বা ১ লিটার যেটাই হোক না কেন, ১ স্লাইস হচ্ছে বিট, তারপরে ১ স্লাইস লেবু, একটু ধনেপাতা, তারপর হচ্ছে গিয়ে ইয়ে উম আদা, ঠিক আছে? এটা যদি হচ্ছে গিয়ে ওই পানির ফ্লাস্কে দিয়ে রাখি ১ লিটার এবং ওখান থেকে যদি যতক্ষণ বাইরে থাকি সেখান থেকে পানি খাই তাহলে কিন্তু আমাদের বডি ডিটক্স হয়ে যায়। এছাড়া জুসও আছে কিছু। এটা কিন্তু ব্লেন্ড করে আমরা জুসও খেতে পারি যে ইনগ্রিডিয়েন্টস গুলোর কথা বললাম। তো পানির মাধ্যমে খেতে হলে এভাবে ওই পানির মধ্যে ভিজিয়ে রাখতে হবে এবং সারাদিন ওখান থেকে সিপ সিপ করে খাওয়া যায়। আর ছেলেদের জন্য বলবো যে ওদের অ্যাসিডিটি বা যেগুলো প্রবলেম হয় সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আমরা একটু আম যে শসা থাকে, তারপর হচ্ছে লেবু, আদা, ঠিক আছে? এগুলো দিয়ে তারপর হচ্ছে পুদিনা পাতা, ধনেপাতা এগুলো দিয়ে একসাথে জুস করে খেতে পারি বা এগুলো হচ্ছে পানির মধ্যে দিয়ে তারপর ওটা খেতে পারি। তাহলে এগুলো খুব ভালো ডিটক্স করে। ডিটক্স আসলে অনেক রকম ভাবে ডিটক্স করা যায়। বাট এটা হচ্ছে ন্যাচারাল সাইড ইফেক্ট এবং স্পেশালাইজড ডিটক্স আছে। কারো যদি লিভারের জন্য দরকার হয়, পেটের জন্য দরকার হয় সেটা আলাদা। বাট এগুলো হচ্ছে গিয়ে আমাদের যাদের নরমাল স্কিনের প্রবলেম থাকে, চুল পড়া থেকে প্রবলেম থাকে, পেটের সমস্যা থাকে তাদের কথাটা বললাম। ম্যাম আমার একটা প্রশ্ন ছিল। হুম। ম্যাম যারা হচ্ছে খাবার খায়, মানে পরিমাণে ঠিক খাবার খায় কিন্তু তারপর সময় মতো খায় না। কিন্তু তাদের স্বাস্থ্য পরিমাণ মানে স্বাস্থ্যের অবস্থা খুবই খারাপ। সেই ক্ষেত্রে তাদের করণীয় কি? ম্যাম অতিরিক্ত শুকনা। আচ্ছা, তাহলে সে যে খাবারটা খাচ্ছে সেটা তার ক্যালোরিটা আসলে ঠিকমতো ব্যালেন্স করছে না বা তার বডিতে শোষণ হচ্ছে না। সেটা ফাইবার হিসেবে বডি থেকে বের হয়ে যাচ্ছে। তার হিস্ট্রি নিয়ে তারপরে হচ্ছে বুঝে তাকে আবার ডায়েটটা ঠিক করে দিতে হবে। আপনাদের আর কারো কোনো প্রশ্ন আছে? না ম্যাম, আর তেমন কোনো কোয়েশ্চেন নেই। থ্যাংক ইউ ভেরি মাচ ম্যাম। ওকে, তাহলে সুমাইয়া আমি তাহলে কি আহ আজকে ক্লোজ করতে পারি? Walaikum Assalam. Actually, I'm here not to introduce but to conclude the session. I think we are lucky because we have already received so many information to build up our body. You know, so if our body is fit, our mentality, mind will be fit. One is connected with another one. So I cordially thank our honorable mentor today on diet maintenance, Ishrat Jahan, because she is one of the what should I say, best dietitians in Bangladesh, as far I know. So we are lucky because ESBD is a learning platform. So every day we are trying hard to get the best teachers, best mentors, best trainers to join with us so that we can be, trained enough. We should lead the nation. Before going to do this, we have to learn at first. So thanks again, the host, the participants, the trainer today. So I have learned also something because you see, I was not present for the full session due to my some preoccupied session and activities. So hopefully in the next session, I will join with you and learn so many things from the trainers. So all the time we learn English, IT, and so many things you see, which are related to our real life. But if you are not fit bodily, how can you do that? So this session is the locomotive of all the sessions. So this is the end of the session. Thanks once again, the trainer and all the buddies. Thank you very much. Thank you.